আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে এক্সাম কেমন দিলা? একটু জানাও, সবকিছু লাইট, বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা, আর আজকে এক্সাম কেমন দিলা একটু জানাও সবাই। ইংলিশ আসলে তোমরা যে পরিমাণ প্যারা নাও, আসলে কিন্তু এত কঠিন না সাবজেক্টটা। তুমি যদি কম্পারেটিভলি চিন্তা করো, অনেকদিন সলভ করি না তো আজকে ইংলিশ টেস্ট পেপার নিয়ে যখন বসলাম তখন লাগছিল যে আসলে তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশনের মাঝে পার্থক্যটা অনেক বেশি। যেমন এখানে তুমি যে স্টাইলে পড়ছো, হ্যাঁ কিছু কন্টেন্টে মিল আছে, যেমন রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে কানেক্টরস, সিনোনিম অ্যান্টোনিম, এই জিনিসগুলো তোমার এখানে পড়তে হচ্ছে। বাট পুরো মেকআপ বা পুরো সেটিংটাই আলাদা, কোশ্চেন প্যাটার্ন পুরোপুরি আলাদা। তাই তুমি সেটা ভার্সিটি এক্সামে বলো বা মেডিকেল অ্যাডমিশনে বলো। তো সেই পার্থক্য থেকে যেটা বুঝলাম যে আসলে টপিক বা বেসিকটা একরকম হইলেও অ্যাপ্লিকেশনটা আলাদা। সো আমার মনে হয় বেসিকটা যদি একবার গুছায় তুমি পড়ে ফেলতে পারো, যেটা অলরেডি হয়ে গেছে আমাদের ক্লাস 8, দেন হচ্ছে 9-10, অর্থাৎ এসএসসি এইচএসসি এই তিনটার বেসিকই কিন্তু মোটামুটি একই রকম। সো এটা যদি একবার গুছাই ফেলতে পারো, জাস্ট একটু প্র্যাকটিসের ব্যাপার। এবং যে কোনো এক্সামের ক্ষেত্রে বলো, যেখানেই বলো না কেন, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এর বাইরে ভালো রেজাল্ট করার আর কোনো উপায় নাই। ঠিক আছে, বেসিক তো জানতেই হবে। বাট তুমি মনে করো এমন কোন স্টুডেন্ট আছে তোমাদের ব্যাচে, এমন কাউকে তুমি চেনো তোমার ফ্রেন্ডকে যার কাছে টেস্ট পেপার নাই? এটা সম্ভব না। যারা ভালো করে তাদের কাছে খোঁজ নাও, টেস্ট পেপার একটা না, 4-5টা একসাথে রাখে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আসলে কিন্তু তোমাদের একাডেমিক যে ইংলিশটা, বেসিকটা তুমি যদি জানো, এখানের অ্যাপ্লিকেশনটা একটু কঠিন না। তুমি দেখো তোমার কাছে ভার্বের যে কোন ভার্বটা হবে সেটাও দিয়ে দিচ্ছে। আবার তুমি দেখো তোমার কোশ্চেন নম্বর 2-তে যেটা আসে, ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লুজ, এইখানে আমার মনে হয় 20টা ওয়ার্ড তুমি যদি জানো এমনিতেই পেরে যাওয়া যায়। মানে এখানে ভুল হওয়ার কোনো সুযোগই নাই। আমার সব থেকে মকারি এখানে লাগে যেটা, কোশ্চেন নম্বর 2-তে এত ইজি কোশ্চেন কীভাবে দেয়। যাই হোক, সেটা ব্যাপার না। আচ্ছা, ক্লিয়ার আছে? জানো এমনিতেই পেরে যাওয়া যায়। মানে আচ্ছা ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে, এভরিথিং ক্লিয়ার আছে। তো আমরা শুরু করব। আজকে আমরা বেসিক্যালি যে কাজটা করব, তোমাদের রাইটিং পার্টে সব বোর্ডের জন্য আমি যে সাজেশনটা তোমাদের অলরেডি পোস্ট করেছি, এটা সব বোর্ডের জন্য মাত্র কয়টা কয়টা করে আসছে। যেমন প্যারাগ্রাফ দেখবা, ওই ইউজেস আর ইউজেস অফ ইন্টারনেট, মোবাইল ফোন, দেন হচ্ছে একই টাইপের টপিক ঘুরে ফিরে বারবার 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 আসতে থাকে, এবং তুমি দেখবা ওর মধ্যেই এবারে চলে আসছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, মোবাইল ফোন, টেলিফোন, এই জিনিসগুলো। এটা কিন্তু একটা না একটা বোর্ডে পাবাই, একটা না শুধু, কমন অনেকগুলো বোর্ডে কমনলি চলে আসতে পারে। তো আমি যে সাজেশনটা রিটেনের জন্য দিয়েছি অলরেডি, ওটা একটু দেখে নিও, এবং রিটেন স্টাইল কীভাবে লিখবে ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব। তো ওই জিনিসগুলো একটু গুছায় যদি পড়ে ফেলতে পারো, আজকের রাতটা তুমি রিটেন পড়ার জন্য রেখে দাও। আজকের রাতে রিটেনটা কীভাবে লিখবা একটু মাইন্ড সেট করবা। দেন যেগুলো কমনলি তুমি এতদিন পড়ে আসছো সেগুলো ওভারলে একবার চোখ বুলাবা। এরপর যেগুলো ইম্পর্টেন্ট বা তুমি বিভিন্ন জায়গা থেকে সাজেশন দিচ্ছে, ওইগুলো একটু আলাদা করে চেষ্টা করবা। একবার পড়ছি ওকে, পড়ার পর একটু নিজে মেমোরাইজ করার বা ওইগুলোকে রিপিট করার চেষ্টা করবা। মানে হচ্ছে নিজে না দেখে একবার বলার চেষ্টা করবা, বা তুমি চাইলে লিখতে পারো। ঠিক আছে, আজকে রাত্রে তুমি যদি রিটেন পার্টটা গুছাই ফেলতে পারো, তাইলে আর 9টা কোশ্চেন থাকে, মানে 9টা সেগমেন্ট থাকে। তো সেখানে তুমি জানো আসলে খুব বেশি কিন্তু ঝামেলা নাই। যেমন কোশ্চেন নম্বর 2, 5টা প্রশ্ন সলভ করলেই এটা কাভার হয়ে যায়। তো তুমি তার জন্য তাইলে 5টা কোশ্চেন সলভ করতে তোমার কতক্ষণ লাগে? 30 মিনিট দিলা ওই টপিকে, বা 20 মিনিট দিলা। এরপর কোশ্চেন নাম্বার 1, এটাও আসলে প্রিপোজিশন একেবারে বেসিক প্রিপোজিশন আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই কম আসে, যেটা তুমি অর্থ বুঝলেই উত্তর করে আসতে পারবা। সো ওটাকে তুমি আরও 1 ঘন্টা ধরে প্র্যাকটিস করলে, বাকি টপিকগুলো তো 1 ঘন্টা করে দিলে কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারফেক্ট একটা প্রিপারেশন নেওয়া পসিবল কিন্তু। এবং এই ক্ষেত্রে কোথা থেকে পড়বো, এখন আসলে বেসিক রুল ধরে পড়ার সময় নাই। তুমি যে কাজটা করবা, টেস্ট পেপারে দেখবা যে কোশ্চেন নাম্বার 1 এর আন্ডারে যতগুলো কোশ্চেন যত জায়গাতে আসছে সুন্দর করে লিস্ট করা থাকে পরপর দিয়ে, 200-300 এরকম লিস্ট করা আছে। তো বোর্ডে যেগুলো আসছে ওইগুলো আগে শেষ করে, এরপর যদি তোমার হাতে টাইম থাকে, মনে হয় না আরও টাইম আছে, তাইলে বাকিগুলো একটু দেখতে পারো। ওই জায়গা থেকে তুমি এগুলো একবার সলভ করে ফেলো। এখন তাইলে বেসিক কি জানা লাগবে না? বেসিক যেগুলা পড়ছো ওকে ঠিক আছে, এখন এত কিছু রিভিশন করার যেহেতু সময় নাই, যদি কোনো জায়গাতে তুমি যদি দেখো একটা কোশ্চেন বুঝতেছি না, আটকাই গেছি, তুমি একটু কপি করবা, করে চ্যাট জিপিটিতে আপলোড দিবা, বা তুমি গুগলে যে সার্চ করবা, দেখবে সুন্দর ব্যাখ্যা চলে আসছে। মানে চ্যাট জিপিটি, হাফিজ ভাই বলছিল গতকাল যে এখন চ্যাট জিপিটির যে অবস্থা, নিজেদের একা একা শেখার যে পরিমাণ সুযোগ,
মোবাইলে দিচ্ছে সেই সুযোগটা, অথচ আমরা মোবাইলে টাইম নষ্ট করছি, পড়াশোনার সময় নেই। তো মোবাইল যে পরিমাণ সুযোগ আমাদের দিচ্ছে, ওরা এখন আমাদের কাছে পড়ছে কেন সেটাই একটা রহস্য, গতকাল হাফিজ ভাই বলছিল। তো যাই হোক, আমরা চলো শুরু করি তাইলে। আচ্ছা ঠিক আছে, ওকে, যারা রেগুলার ক্লাস করে একটু মেনশন দিয়ে দাও, আমি তাইলে শুরু করতেছি। তো দেখো, আমরা একদম ধরে ধরে কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করব, এবং এর পাশাপাশি যত বেসিক আসবে এই রিলেটেড সবগুলো আমরা বলে দিব। আশা করি দেখা যাচ্ছে তোমার স্ক্রিনে, দেখার জন্য লেখাটা ইনাফ বড়, আশা করি দেখা যাচ্ছে। আর এর থেকে ছোট করলে আমি নিজেও আসলে বুঝতে পারবো না রে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা চলো শুরু করি। আশা করি দেখতে পাচ্ছ, জানাও কোনো প্রবলেম হলে জানাও। তো দেখো, প্রথমে হচ্ছে তুমি জানো কোশ্চেন নাম্বার 1-এ প্রিপোজিশনস আছে। তো প্রিপোজিশনসের মধ্যে এখানে কিন্তু প্রিপোজিশন দুই টাইপের হয়, একটা বেসিক প্রিপোজিশন, একটা অ্যাপ্রোপ্রিয়েট। তোমাদের আসলে ম্যাক্সিমামটা বেসিক প্রিপোজিশন থেকে আসে, যেখানে অর্থ জানলেই উত্তর করে ফেলা যায়। তো দেখো, প্রথম কি বলছে, উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ড্যাশ আওয়ার প্যারেন্টস। তো আমরা পিতামাতার থেকে এটিকেট এবং ম্যানার শিখি। তাহলে এখানে কি হবে, পিতামাতার থেকে যেহেতু বলতেছি, ফ্রম মানে থেকে, থেকে অর্থকে দেয় ফ্রম প্রিপোজিশনটা, তাহলে এখানে কি হবে, ফ্রম হবে। এরপর দেখো, অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস সাচ অ্যাজ স্কুলস, কলেজ অ্যান্ড প্রফেশনাল বডিজ। তাইলে পিতামাতা থেকে তো শিখি, এর সাথে সাথে স্কুল, কলেজ এবং প্রফেশনাল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা শিখে থাকি। দেখো, দেয়ার আর রুলস ড্যাশ বিহেভিয়ার। এখানে কি বুঝাইতেছে, রুলস ড্যাশ বিহেভিয়ার, আচরণের নিয়ম আছে। তো যেখানে র প্রত্যয় আসে, র প্রত্যয় এর জন্য কি বসে, অব বসে। তাহলে বলতেছে আমরা যে আচরণের বিভিন্ন রকম রুল আছে, আচরণের, তাহলে বিহেভিয়ারের আগে অব বসবে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, তারপরে ড্যাশ অল কাইন্ড ড্যাশ সোশ্যাল অকেশনস। আস্তে আস্তে তুমি আগাই দিয়ে থাকো। দেখো, বা তুমি এখানটাতে যদি আরেকটু পরে চিন্তা করো সেটাও সমস্যা না, মানে একেবারে টোটাল সেন্টেন্সটা পড়ার পর, তাহলে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ড্যাশ অল কাইন্ড ড্যাশ সোশ্যাল অকেশনস। তো এখানে তুমি এইটুক হয়তো বুঝতেছো না, একটু কমপ্লিট করো, দেখো এইটা বুঝতে পারবা। অল কাইন্ড ড্যাশ সোশ্যাল অকেশনস, অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানে। তাইলে এখানে তুমি এখন এটা বসাইতে পারবা। দেখো, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ড্যাশ অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস ফর অল কাইন্ড অফ সোশ্যাল অকেশনস, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য। জন্য এর অর্থ কি দিবে, ফর, ফরের অর্থ জন্য। ওকে, তাইলে এখানে কি হবে, ফর হবে। আচ্ছা, দেখতে পাওয়ার কথা। আচ্ছা, এরপর আসো, দেখো পরবর্তীতে, ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ড্যাশ এভরিডে লাইফ। তো তুমি জানো যে টাইম এবং প্লেস বুঝাইতে অ্যাজ এ হোল, আমরা কোনো আলাদা করে জায়গা বলতেছি না, শুধু একটা প্লেস তুমি বুঝতে পারছো, বাট এখানে লোকেশনের নাম না, প্লাস টাইম বুঝাইতেছে, যেমন হচ্ছে এই এভরিডে লাইফের একটা টাইম না, তো এই সকল ক্ষেত্রে আমরা ইন বসাই। তাহলে এখানে কি হবে, প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ। ঠিক আছে, এরপর দেখো, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ড্যাশ আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ড্যাশ আর ডিবেটিং ক্লাব। তাইলে এখানে বুঝাইতেছে একটা ওয়েডিং রিসেপশনে তুমি যে আচরণ করবা, সেটা নিশ্চয়ই একটা ডিবেটিং ক্লাবে, তুমি বিয়েতে সুন্দর করে সেজে গুতে যাবা, সেটাকে ডিবেটিং ক্লাবে ডিবেট করতে গেলে তুমি এরকম শাড়ি টাড়ি লেহেঙ্গা পরে যাবা, সেটা সম্ভব না। তাইলে এখানে তুমি বলতে পারো, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ফর এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ফর এ ডিবেটিং ক্লাব। আবার বলতে পারো, ডিবেটিং ক্লাবের জন্য, বিবাহের অনুষ্ঠানের জন্য, জন্যও বলতে পারো ফর দিয়ে, বা এখানে অফও বলতে পারো। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট, ফর না দিয়ে সরি ইন দিতে পারো, ইন, এখানেও একটা প্লেস বা একটা প্রোগ্রামের লোকেশন বুঝাইতেছে। ইন এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব, অর্থাৎ ডিবেটিং ক্লাবে, বিবাহের অনুষ্ঠানে। তাইলে বিবাহের অনুষ্ঠানের জন্য বললে ফর দেবা যদি এরকম অর্থ চাও, আর যদি বলো ডিবেটিং অনুষ্ঠানে এ দিয়ে শেষ করো, সেক্ষেত্রে ইন হবে। ঠিক আছে, তাহলে ইন বা ফর যে কোনোটা দিতে পারো, বাট দুইটা জায়গাতেই একই জিনিস দিবা। ইন দিলে দুইটাই ইন, ফর দিলে দুইটাই ফর। এরপর আসো, দেয়ারফর উই হ্যাভ টু কেয়ারফুল ড্যাশ এটিকেট অ্যান্ড ম্যানার্স। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, কেয়ারফুল অ্যান্ড কেয়ার, দুইটার অর্থ আলাদা কিন্তু, কেয়ারফুল অ্যান্ড কেয়ার। তো কেয়ারফুলের সাথে সাধারণত কেয়ারফুলের সাথে অফ বসে, এবং এখানে সাবধানতা বোঝায়, সাবধানতা। আর কেয়ারের সাথে সাধারণত অ্যাবাউট বসে, এবং অর্থ সম্পূর্ণ আলাদা, পরোয়া করা বোঝায়, মানে পাত্তা দেওয়া, পরোয়া করা, এরকম অর্থ দেয়। ঠিক আছে, তাইলে কেয়ারফুল থাকলে আমরা অফ দিব, এবং এক্ষেত্রে অর্থ হবে সাবধানতা, সচেতন থাকা। আর
কেয়ারের সাথে আমরা অ্যাবাউট দিই এবং অর্থ কীরকম হয়, পরোয়া করা, পাত্তা দেওয়া, এরকম। এটা একটু নেগেটিভ অর্থ দেয়, আমি তাকে কেয়ার করি না, বা আমি কেয়ার করি, মানে কেয়ার করি মানে পাত্তা দিই, কেয়ার করি না মানে কেয়ারই করি না, এরকম। আর কেয়ারফুল মানে কিন্তু সম্পূর্ণ আলাদা, সচেতনতা, সাবধানতা বোঝায়। তো যেহেতু কেয়ারফুল আছে, সো আমরা এখানে কেয়ারফুল দেবো, ঠিক আছে। Therefore, we have to be very careful of etiquette and manners, okay? We know how important it is to say please and thank you dash everyday life, এখানে ওই টাইম বুঝাইতেছে in everyday life, ঠিক আছে। এরপর দেখো a few more polite expressions such as, এখানে চলেই আসছে অটোমেটিক, সাসের পরে এখানে কি হবে, অ্যাজ হবে। সাস অ্যাজ প্যারডন মি, ক্ষমা করে দাও আমাকে, এক্সকিউজ মি, মে আই, এই যে ওয়ার্ডগুলো আছে এইগুলোর কথাই বলছে উদাহরণস্বরূপ, এই জন্য এখানে সাসেজ হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো এখানে শেষ আর কি, মে আই আর বাউন্ড টু মেক ইউ সে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট, ওকে। তাহলে দেখছো কত ইজিলি এখানে অর্থ দিয়ে এগুলা সলভ আউট করে ফেলা যায়। আচ্ছা আমি একটু এটা গ্রুপে শেয়ার করে দিই, খুব ইজিলি। এই জিনিসগুলো কিন্তু আসলে তোমরা অ্যাডমিশনে যখন আসবা তখন দেখবা, বা অনেকে প্রি মেডিকেল করো, তো যখন প্রি মেডিকেল করবা বা অ্যাডমিশনে আসবা তখন দেখবা জিনিসগুলা কত কমপ্লেক্স হয়ে গেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছাড়া দেখা যায় যে আসতেছেই না, এটা একটা অদ্ভুত ব্যাপার। বাট এখানে জিনিসগুলো কিন্তু বেশ ইজি। সো ওই জিনিস একই, জাস্ট অ্যাপ্লিকেশনটা শিখতে হবে। এর সাথে একটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি যদি শিখে রাখতা এইচএসসি টাইমে, তখন দেখতে অ্যাডমিশনের কাজে লাগতেছে, এখানেও তো টুকটাক আসে তোমাদের এটা। আচ্ছা ওকে, তো চলো এর পরের কোশ্চেনে যাই, এটা তো শেষ। পরের কোশ্চেন দেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, তুমি দেখবা প্যাসেজের টপিক অনুযায়ী তার ইম্পর্টেন্স ডিপেন্ড করে। এই যে নদীমাতৃক দেশ বাংলাদেশ, তারপরে এখন হচ্ছে জুলাই মুভমেন্ট, এটাও আসতে পারে, কেবল জুলাই পড়লো। তো এই যে ব্যাপারগুলা যেগুলো ইম্পর্টেন্ট আগে থেকে বা রিসেন্ট যে ঘটনাগুলো ঘটতেছে, প্যাসেজ হিসেবে কিন্তু আসার জন্য ওগুলোই গুরুত্বপূর্ণ। আচ্ছা তো দেখো, আওয়ার্স ইজ এ রিভারাইন কান্ট্রি, ওকে, রিভার্স আর এভরিওয়্যার ড্যাশ লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার, এখানে কি হবে, তো এখানে বুঝাইতেছে যে নদী সব জায়গাতে আছে, যেমন সাহিত্যে, অর্থনীতিতে, সংস্কৃতিতে। তো তে মানে কি, তে প্রত্যয় যখনই আসবে তখনই ইন হবে, ঠিক আছে। তাহলে এটাও লোকেশন বুঝাইতেছে, বাট এটা কিন্তু কোনো জায়গার নাম না, এজন্য ইন হয়েছে, ওকে। এরপর দেখো, বাট আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, তো আমরা জানি ইন গুড শেপ এটা কিন্তু একটা ইডিয়ম বা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়, মানে ভালো অবস্থা। ইন গুড শেপ এর অর্থ হচ্ছে ভালো অবস্থা, ভালো অবস্থা। তাহলে এখানে কি হবে, আর দ্য রিভার্স ইন গুড শেপ, প্রশ্ন করছি যে নদীগুলো কি ভালো অবস্থায় আছে, ঠিক আছে, ওকে। এখানে ইন হইলো। আনফর্চুনেটলি দে আর নট, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা ভালো অবস্থায় নাই। দ্য রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল ড্যাশ আওয়ার লাইফ, জীবনের অবিচ্ছেদ্য অংশ, জীবনের, যেখানে র প্রত্যয় আসবে তখনই অফ, সো পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, ওকে। এরপর দেখো, উই আওয়ার সেলভস আর ক্রুয়েল ড্যাশ দেম, ক্রুয়েলের পরে টু বসে, ইউজফুলের পরে টু বসে, হার্মফুলের পরে টু বসে, অর্থাৎ যখন কজ অ্যান্ড ইফেক্ট বুঝাই, তো যে ভার্বটা দিয়ে ইফেক্ট বুঝাই ওই ইফেক্টের পরে টু বসে, যেমন ক্রুয়েল টু, আমাদের আচরণটা কীরকম, ক্রুয়েল আমরা নদীর প্রতি, তাহলে এটা আমাদের আচরণ। আবার যখন ইফেক্ট বুঝাবে যে এটা নদীর জন্য হার্মফুল, ওই হার্মফুলের পরেও কিন্তু টু বসবে, ঠিক আছে। সো এখানে ক্রুয়েলের পরে টু বসবে এবং এদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপর আসো, আ ফিউ রিভার্স আর অলরেডি ডেড অ্যান্ড সেভারাল আর গোয়িং ড্যাশ দ্য প্যাংস অফ ডেথ, তাইলে এখানে কি বলছে যে অলরেডি কিছু তো মারা গেছেই, আর কিছু মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে, অর্থাৎ যাবো যাবো করতেছে, অল্প একটু পানি হয়তো আছে, অল্প একটু স্রোত আছে, ঠিক আছে। গোয়িং ড্যাশ দ্য প্যাংস অফ ডেথ, কোনো একটা সিচুয়েশনের মধ্য দিয়ে, বিশেষ করে সাফারিংস, খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া বা সময় অতিক্রম করা বুঝাইতে আমরা কি বলি, থ্রু, THROUGH। তাইলে সেভারাল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, অর্থাৎ এই সিচুয়েশনের মধ্য দিয়ে এখনো যাচ্ছে, পাস করতেছে, এখনো সে এমন না যে বের হইতে পারছে, মানে আমরা বলি না যে আমি এখন এই সিচুয়েশনের মধ্যে আছি, আই এম পাসিং থ্রু দিস সিচুয়েশন, তাহলে এখানে থ্রু মানে এখনো কন্ডিশনের মধ্যে আছে, ওকে। এরপর দেখো, সাম রিভার গ্রাবার্স গ্র্যাব রিভার ব্যাঙ্কস অ্যান্ড বিল্ড বিল্ডিংস ড্যাশ ট্রেড অ্যান্ড কমার্স, তাইলে কিছু রিভার গ্রাবাররা বাণিজ্য এবং ব্যবসার জন্য, বাণিজ্য এবং ব্যবসার জন্য, পরবর্তী শব্দ কি আসছে, বাণিজ্য এবং ব্যবসার জন্য, তাইলে জন্য তুমি কোন ওয়ার্ড দিয়ে প্রকাশ করতে পারো বলো তো, জন্য, অবশ্যই ফর, তাহলে এখানে কিন্তু ফর হবে। চিন্তা করো, জাস্ট চিন্তা করো এবং বারবার দেখবে এই সমস্ত জিনিসপত্র ঘুরে ঘুরে আসছে। এরপর দেখো, রিভার্স আর অলসো গেটিং সিল্টেড ড্যাশ ডিফরেস্টেশন,
তো সিল্টেড মানে পলি জমা হয়ে যে নদীর ফ্লো কমে যাওয়া বা পলি জমতে জমতে দেখা যায় যে নদীর যে আগে প্রশস্ততা ছিল সেটাই নাই। তাইলে রিভার্স আর গেটিং সিল্টেড ড্যাশ ডিফরেস্টেশন, ডিফরেস্টেশনের জন্য বলতে পারো, বা ডিফরেস্টেশনের কারণ শুরু, মানে ডিফরেস্টেশন থেকে নদীর এই অবস্থা হয়েছে এটাও বলতে পারো, বা বলতে পারো ডিফরেস্টেশনের জন্য। সেখানে ফরও হইতে পারে, ফ্রম হইতে পারে। ফরটা আমার মনে হয় দেয়া বেটার, ঠিক আছে? তাইলে আমরা কি বলবো, রিভার্স আর অলসো গেটিং সিল্টেড ফর ডিফরেস্টেশন, কারণ বোঝাচ্ছে ডিফরেস্টেশনের জন্য, এই জন্য আমরা ফর দিয়েছি। এরপর আসো, সো রিভার্স ক্যান নট ফ্লো ড্যাশ সাফিসিয়েন্ট ওয়াটার ডিউরিং দ্য রেইনি সিজন। এরপর দেখো, রিভার ক্যান নট ফ্লো ড্যাশ সাফিসিয়েন্ট ওয়াটার, এখানে মনে হচ্ছে যে মোটামুটি অর্থ ঠিক আছে। তো এখানে দেখো যে অর্থ মনে হচ্ছে যে তুমি যদি এখানে কিছু না দাও তাও হয়, ক্যান নট ফ্লো সাফিসিয়েন্ট ওয়াটার, অর্থাৎ এখানে যথেষ্ট পরিমাণে পানি পাস করে না। তো রিভার আসলে তো ওরকম কোনো সত্তা না, তো ও পানিকে একসাথে নিয়ে, মানে যাহাই পানি স্রোত তাহাই নদী, নদীর আলাদা অস্তিত্ব নাই তো পানি ছাড়া। তো এখানে উইথ দিবা, রিভার্স ক্যান নট ফ্লো উইথ সাফিসিয়েন্ট ওয়াটার, অর্থাৎ নদী তা যথেষ্ট পানির সাথে বয়ে যেতে পারে না, নদী তো পানি বওয়াই না, সে নিজেই পানির অংশ। তাইলে ক্যান নট ফ্লো উইথ সাফিসিয়েন্ট ওয়াটার ডিউরিং দ্য রেইনি সিজন। ওকে, অ্যাজ এ রেজাল্ট ফ্লাডস অকার অ্যান্ড পিপল সাফারিং গো ড্যাশ। তো এই এই ফলস্বরূপ বন্যা হয় এবং মানুষের যে ভোগান্তি সেটা কি হয়, সেটা বর্ণনার অতীতে চলে যায়। তাহলে কোনো একটার ক্যাপাসিটির বাইরে যাওয়া, বর্ণনা করতে পারতেছো না, সিচুয়েশনের বাইরে যাওয়া, হ্যান্ডেলিং এর বাইরে যাওয়া, এটা কোন অর্থ দিয়ে প্রকাশ করি আমরা, বিয়ন্ড। বিয়ন্ড শব্দের অর্থ হচ্ছে বর্ণনাতীত হইতে পারে, কল্পনাতীত হইতে পারে, অর্থাৎ কোনো কিছুর মার্জিনের বাইরে চলে যাওয়া, মানুষের ভোগান্তি সহ্য সীমার বাইরে চলে গেছে, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? বিয়ন্ড হবে এখানে। এরপর দেখো, দ্য রিভার্স বিকাম সোর্স অফ সাফারিংস ইনস্টেড ড্যাশ ডিসক্রিপশন। তো এখানে দেখো তো ইনস্টেড ব্লেজিংস, তো এখানে কি হবে, ইনস্টেডের পরে সাধারণত কি বসে, ইনস্টেডের সাথে তুমি জানো এটা ওই সাচ অ্যাসের মতো, ইনস্টেডের পরে সবসময় অফ বসে, সো এখানে ইনস্টেডের পরে অফ হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো আমরা পরেরটাই যাই। বরিশাল বোর্ড 22 আসছিল, এটা দেখো, এই যে এই একটা টপিক, ট্রাফিক প্রবলেম। মানে যারা, আমি যখন গ্রামে থাকতাম তখন আমি ভাবতাম যে ট্রাফিক জ্যাম আবার কি জিনিস, আবার এটা পরীক্ষায় আসে, বাট ঢাকায় আসে এখন তুমি বুঝবা যে ঢাকা বোর্ডের যদি ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ বা লেটার বা কোনো জায়গাতে না আসে, সেটা ঢাকার জন্য অপমান হবে। সো ধরে রাখো যে ট্রাফিক জ্যাম সম্পর্কিত কিছু একটা আসবে। আচ্ছা, যদিও এখন সিচুয়েশন যথেষ্ট ভালো, এখন সিচুয়েশন যথেষ্ট ভালো মেট্রো হওয়ার পর। আচ্ছা, এখন দেখো, ট্রাফিক প্রবলেম ইজ এ মেজর প্রবলেম ড্যাশ আওয়ার ডে টু ডে লাইফ। তাইলে এখানে কি হবে, এই যে টাইম বুঝাচ্ছে, ডে টু ডে লাইফ, এটা একটা টাইম, আমাদের জীবনের সময় বুঝাচ্ছে। সো এখানে কিন্তু ইন হবে, ট্রাফিক জ্যাম বা ট্রাফিক প্রবলেম ইজ এ মেজর প্রবলেম ইন আওয়ার ডে টু ডে লাইফ। ওকে, মেইনলি দ্য সিটি ডেভেলার্স সাফার ড্যাশ ইট, সাফারের সাথে কি বসে, কোনো কিছুতে সাফার করা, কোনো কিছুর ভোগান্তি, ফ্রম, সাফার ফ্রম ইট। ওকে, ফ্রম হইল। এরপর দেখো, দ্য ড্রাইভার্স ডু নট অ্যাবাইড ড্যাশ দ্য ট্রাফিক রুলস, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মানে কি, মেনে চলা। অ্যাবাইডের সাথে দুইটা প্রিপোজিশন বসে, অ্যাভয়েড বাই মানে মেনে চলা, এবং অ্যাবাইড উইথ মানে একসঙ্গে বসবাস করা, অ্যাবাইড উইথ, একসাথে থাকা, ঠিক আছে? সো এখানে ট্রাফিক রুল মানার কথা বলতেছে, অ্যাবাইড বাই হবে এখানে। ওকে, এরপর দেখো, মোস্ট অফেন ট্রাফিক প্রবলেমস অকার ড্যাশ দ্য কনজেস্টেড এরিয়াস ওয়্যার দ্য রোডস আর ভেরি ন্যারো। এটা সাধারণত কোথায় হয়, যেখানে কনজেস্টেড এরিয়া, যেখানে রাস্তাগুলো অনেক চিকন, পুরান ঢাকা, প্রচুর জ্যাম হয়। তাইলে এখানে কি হবে দেখো, ট্রাফিক প্রবলেমস অকার ড্যাশ দ্য কনজেস্টেড এরিয়া, এখানে প্লেস বুঝাচ্ছে, তাইলে এখানেও কিন্তু ইন হবে, সময় এবং প্লেস যদি ইন্ডিকেট না করা থাকে স্পেসিফিক করে জায়গার নাম, তাইলে ইন হবে। ওকে, এরপর দেখো, ইন প্রপোর্শন ড্যাশ, তো আমরা সাধারণত প্রপোর্শনের পরে কি বসে, ইন প্রপোর্শন টু, অনেক জায়গাতে ইন প্রপোর্শন টু সামথিং, যার তুলনা বুঝাচ্ছে, তারপরে অর্ডটা থাকতে পারে, অর্থাৎ ইন প্রপোর্শন টু নর্মাল সাইজ, ইন প্রপোর্শন টু স্ট্যান্ডার্ড সাইজ, আবার কিছু নাও দিতে পারে, ইন প্রপোর্শন টু, কারণ তুমি নর্মাল সাইজটা জানো। ওকে, তাহলে এখানে কিন্তু আসলে ওখানে শেষ করছে কিছু নাই, দ্য রোডস আর ভেরি ন্যারো ইন প্রপোর্শন টু, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, টু হবে। ওকে, এরপর আসো, দেয়ার আর মেনি আনলাইসেন্সড ভেহিকেলস উইচ শুড বি ব্রট ড্যাশ কন্ট্রোল, তাইলে কিছু আনলাইসেন্সড ভেহিকেল আছে যেটাকে ড্যাশ কন্ট্রোল, কিসের কন্ট্রোলে নিয়ে আসতে হবে, কন্ট্রোল বা নিয়ন্ত্রণের অধীনে আনতে হবে। অধীনে কোন প্রিপোজিশন অধীনে অর্থ দিবে, আন্ডার, তাইলে এখানে আন্ডার হবে, ঠিক আছে? ব্রট আন্ডার কন্ট্রোল, অর্থাৎ
নিয়ন্ত্রণের অধীনে আনতে হবে। দেখো স্ট্রিক্ট রুলস মাস্ট বি ইন্ট্রোডিউসড ড্যাশ দিস রেগার্ড। তো তুমি জানো ইন দিস রেগার্ড এই ক্ষেত্রে, এটাও একটা ফ্রেজ এবং খুব কমনলি ব্যবহার করা হয়। লিখে রাখো একটু, ইন দিস রেগার্ড মানে এই ক্ষেত্রে, ইন দিস রেগার্ড অর্থাৎ এই ক্ষেত্রে। এটাও কিন্তু প্রায় আসে। ইন, অফ, আন্ডার, বাই এগুলো পাবা না এমন কোনো প্রশ্ন নাই। ওকে, এরপর দেখো উই শুড রেজ কনসিয়াসনেস ড্যাশ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। তাহলে আমাদের দেশের জনগণের মধ্যে কনসিয়াসনেস জাগাতে হবে, জনগণের মধ্যে। তো তুমি জানো যে সাধারণত এরকম ডিসক্রিমিনেশন বুঝাইতে যদি দুইজন হয়, দুইজনের মধ্যে পার্থক্য বুঝাইতে বিটুইন বসে, এবং দুইয়ের অধিক হইলে সাধারণত আমরা এমং বসাই। তাইলে এখানে যেহেতু পিপল অফ আওয়ার কান্ট্রি বলছে অনেক লোকজন, তাইলে এমং হবে। উই শুড রেজ কনসিয়াসনেস অ্যামং দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, তাহলে এখানে কি হবে, অ্যামং হবে। ঠিক আছে, ওকে। এরপর আসো, among the people of our country dash a view to ensuring a good traffic system। তো ড্যাশ আ ভিউ টু তুমি জানো, উইথ এ ভিউ টু এটা তো একটা আলাদা গ্রামারের রুলেই আসে, উইথ এ ভিউ টু লুক ফর টু এরপর ভার্বের আইএনজি বসে, এটা তো তুমি জানোই। সো এই ফ্রেজটাও কিন্তু এটা দেখলে মনে পড়ে যাবে। তাহলে এখানে কি হবে, উইথ আ ভিউ টু এনশিউরিং আ গুড ট্রাফিক সিস্টেম ড্যাশ দ্য সেফটি অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। তাইলে আ গুড ট্রাফিক সিস্টেম ড্যাশ দ্য সেফটি, মানুষের সেফটি বা নিরাপত্তার জন্য এই গুড ট্রাফিক সিস্টেমটা এনশিওর করতে হবে। তাইলে মানুষের নিরাপত্তার জন্য, তাইলে জন্য বলতেছো, তাইলে ফর দিবা, তাইলে এখানে কি হবে, ফর। ঠিক আছে, তাইলে এখানে তোমরা বুঝলা কিভাবে কি হয়েছে। ঠিক আছে, আমরা 3টা কোশ্চেন সলভ করলাম এখানে, এবং তুমি দেখতেছো যে ওরা আসা কোনো একটা জিনিস নাই এখানে। একটা জিনিস মনে রাখবো সবসময়, যদি কোনো ঘটনা বা ইনসিডেন্স যেখানে টাইমের ফ্লো বুঝাইতেছে এরকম বুঝাই, সেক্ষেত্রে ইন বসাবা। এবং যদি এরকম একটা প্লেস যেখানে আলাদা করে উল্লেখ নাই, ঢাকা নাকি মিরপুর, বাট বুঝতেছো তুমি একটা জায়গা বুঝাইতেছে, লোকেশনের একটা অ্যাজেক্টিভ বা ডেসক্রিপশন আছে, সেক্ষেত্রেও কিন্তু ইন বসাবা। এবং যখনই র অর্থে আসবে, র অর্থে আসলেই অফ বসাবা। তে অর্থে আসলে আমরা ইন বসাই। এর পাশাপাশি হচ্ছে থেকে থাকলে ফ্রম, দ্বারা হইলে বাই, অধীনে হইলে আন্ডার, কোনো কিছুর সাফারিংস বা সীমার বাইরে বুঝাইলে বিয়ন্ড। এই জিনিসগুলো তো তুমি জানো। বিটুইন অ্যান্ড অ্যামং জানো, দুইয়ের মধ্যে তুলনা হইলে বিটুইন, এবং দুইয়ের অধিক হইলে অ্যামং। ঠিক আছে, আচ্ছা আসো আমরা তাইলে পরের পেজে যাই। ওকে, এখন আসো কোশ্চেন নাম্বার 2। ফ্রেজ এবং ওয়ার্ড এই জিনিসগুলোর কম্বিনেশনে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। এবং আমার মনে হয় মানে এত ভোগী টপিক কেন দিছে তোমাদের আমি জানি না। এত ইজি, মানে ইজি মানে কি, কিছু জায়গা আছে তুমি দেখলেই তোমার অপশনে দেখা লাগবে না। আচ্ছা, তো আসো শুরু করি। দেখো প্রথম লাইনটা কি বলছে, ইন মাই চাইল্ডহুড আই লিভড ইন এ ভিলেজ ড্যাশ ওয়াজ আ বিগ পন্ড ইন দ্যাট ভিলেজ। তো বুঝতেই পারছো, দ্যাট ওয়াজ এ বিগ পন্ড, দেয়ার ওয়াজ আ বিগ পন্ড ইন দ্যাট ভিলেজ। তাইলে এখানে তো দেয়ার হবে, তুমি এখানে না দেখলেও বুঝতে পারছো। সো এখানে আমরা দেয়ারটা কাজে লাগাই দিলাম, তাইলে এখানে কি হবে, দেয়ার। ওকে, এরপর দেখো, ক্যান এনিওয়ান টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ। এখানে একটা গ্যাপ চলে গেছে, তুমি যদি বোর্ড কোশ্চেন খুলো দেখবা যে এখানে গ্যাপ দুইটা আছে, এখানে একটা গ্যাপ আছে, তাহলে এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ। তাহলে এরকম দুইটা ডাবল ওয়ার্ড কই আছে, এই যে একটাই তো আছে, হোয়াট ডাস ড্যাশ লাইক ড্যাশ লুক লাইক, তাহলে ওটাই হবে, আর কিছু সুযোগ নাই। তো ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক। কেউ কি বলতে পারো একটা হাতি কেমন দেখতে হয়? তারপর দেখো, আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট। ওকে, তাইলে এটা বুঝতেই পারছো দুইটা আলাদা পোর্শন ভাগ করেই আছে। সো এটা ছাড়া হওয়ার তো সুযোগই নাই। এরপর দেখো, আই এম এগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, প্লিজ অ্যান্সার মি ড্যাশ ইউ ক্যান। তো আমি তোমার উত্তরের জন্য খুব করে অপেক্ষা করছি। গরম লাগতেছে। তো দেখো, আমি তোমার উত্তরের জন্য খুবভাবে অপেক্ষা করতেছি। এখানে কি বুঝাইতেছে, প্লিজ আনসার মি ড্যাশ ইউ ক্যান। বুঝতে পারছি, যত দ্রুত সম্ভব উত্তর করো। তো এরকম কোনো শব্দ আছে, এই যে দেখো অ্যাজ সুন অ্যাজ আছে। সো এখানে কি হবে, প্লিজ আনসার মি অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত দ্রুত তুমি পারো রিপ্লাই করো। এরপর আসো, ড্যাশ সুইমিং ইন এ রিভার। এটাও কিন্তু খুব বেশি আসে। হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক মানে কেমন লাগে এটা। আরেকটা আছে হচ্ছে আই ফিল লাইক, আই ফিল লাইক মানে ইচ্ছা হওয়া, অনুভূতি না কিন্তু। আই ফিল লাইক মানে আমার পছন্দ হচ্ছে বা আমার এরকম অনুভব হচ্ছে না,
এটা ইচ্ছা বোঝায় আই ফিল লাইক। তাইলে হোয়াট ইজ ইট লাইক অ্যান্ড আই ফিল লাইক এই দুটো কিন্তু খুবই কমনলি আসে। তো দেখো এখানে কি হবে, তাইলে আই ফিল লাইক তো হবে না, আই ফিল লাইক সুইমিং ইন দ্য রিভার, কোশ্চেন মার্ক আসতো না, তাইলে কোশ্চেন মার্ক আসলে হোয়াট ইজ ইট লাইক হবে, হোয়াট দিয়ে শুরু হয়েছে ডাব্লিউ দিয়ে, তাইলে এখানে কি হবে হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন এ রিভার, আই এম সো এক্সাইটেড, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে রে, আমি খুব এক্সাইটেড সাঁতার কাটার জন্য। এরপর দ্য স্কাই ইজ ওভারকাস্ট ড্যাশ মে রেইন, আকাশ মেঘে ঢাকা, ইট মে রেইন, তো এটা তুমি বুঝতেই পারছো এখানে কিন্তু ইট হবে, বৃষ্টি হইতে পারে, বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সাবজেক্ট সাধারণত ইট বসে, ইট মে রেইন। ওকে, এরপর আসো ইট ইজ এ সিক্রেট ম্যাটার উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক, এটা একটা গোপন ব্যাপার, উই ড্যাশ নট ডিসকাস, মানে বুঝতে পারছো যে এখানে পাবলিকলি আলোচনা করতে নিষেধ করছে, উই শুড নট ডিসকাস হইতো আলোচনা করা উচিত নয়, বাট শুড তো নাই। তারপর দেখো ওয়াজ বর্ন না, অ্যালোন না, উড র্যাদার, হ্যাড বেটার। আচ্ছা এখন দেখো এখানে আসলে উড র্যাদার এবং হ্যাড বেটার দুইটাই মনে হইতে পারে তোমার কাছে, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। উড র্যাদার তখনই বসে যখন যে কোনো দুইটা জিনিসের তুলনা করা হয়। তুমি হয়তো এখানে বসে আছো, তোমার গায়ে অনেক জ্বর, আমি বলতেছি ইউ উড র্যাদার গো টু দ্য বেড, অর্থাৎ তুমি এখানে বসে আসো, এর থেকে বরং ভালো তুমি খাটে যে শো, দুইটা সিচুয়েশনের তুলনা করা হয়। আর হ্যাড বেটারের ক্ষেত্রে জাস্ট একটা সাজেশনই তোমাকে দেওয়া হয় এবং এখানে শুডের অর্থ প্রকাশ পায়। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখিও। হ্যাঁ, উড রাদার তখনই হবে যখন দুইটা সিচুয়েশনের মধ্যে কম্পেয়ার করবা। ঠিক আছে, একটা কাজ তুমি করছো, আরেকটা প্রপোজাল আসবে, তখনই উড রাদার ব্যবহার করবা। আর হ্যাড বেটার সাধারণত একটা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং অর্থকে দেয় শুডের মতো। তো এখানে দেখো উই ড্যাশ নট ডিসকাস ইন দ্য পাবলিক, উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন দ্য পাবলিক। ঠিক আছে, তাইলে এখানে হ্যাড বেটারই কিন্তু হবে। এবং একটা জিনিস খেয়াল করিও যে হ্যাড বেটার, আচ্ছা যারা আসো একটু জানো তো, হ্যাড বেটার নট এইটা সঠিক নাকি হ্যাড নট বেটার সঠিক? যারা আছো একটু কমেন্ট করো। এখানে কি নট আছে, তো হ্যাড নট বেটার হবে নাকি হ্যাড বেটার নট হবে, কোনটা হবে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, কোনটা হবে? 1 আর 2 লিখো, দেখি যারা আসো একটু কমেন্ট করো। ওকে, ঠিক আছে, তোমরা উত্তর করতে থাকো, আমি পরের কোশ্চেনে যাই। সক্রেটিস হু ওয়াজ sentenced to death by drinking hemlock dashed in 469 BC, তো সক্রেটিস যে হেমলক খায়ের যার মৃত্যুদণ্ড হয়েছিল তার ক্ষেত্রে কমা দিয়ে বলছে ড্যাশ ইন, বুঝতেই পারছো জন্মসাল দেয়াই আছে, তাইলে এখানে ওয়াজ বর্ন হবে, ওয়াজ বর্ন। ঠিক আছে, এবং তুমি দেখবা আসলে এই জিনিসগুলাই কিন্তু ঘুরে ফিরে আসে। কয়টা সলভ করা লাগে 2 নম্বরের উত্তর করার জন্য? এরপর আসো আই ড্যাশ টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট, এই যে দেখো দুইটা জিনিসের তুলনা। আই ড্যাশ টেক অ্যান অটো বাইক, আমি বরং অটো বাইক নিতাম কলেজে হেঁটে যাওয়ার থেকে, তাহলে হেঁটে যাওয়া এবং অটো বাইক নেওয়া দুইটার তুলনা। সো এখানে উড রাদার হবে, আই উড রাদার টেক অ্যান অটো বাইক দেন গো টু দ্য কলেজ, সো এখানে উড রাদার। এবং তুমি জানো হ্যাড বেটার, উড রাদার এদের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এরপর দেখো সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামওয়ান সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস, সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং, এখানে আর কি বাকি আছে? এই যে হ্যাভ টু বাকি আছে, অ্যালোন বাকি আছে, তাইলে সামটাইমস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সামথিং, বাধ্য হয়ে কোনো কিছু করার ক্ষেত্রে আমরা সাধারণত হ্যাভ টু বা হ্যাজ টু বসাই। মাস্ট মানে এখানে আমি নিজের দায়িত্ব থেকে করতে বাধ্য, আর হ্যাভ টু হ্যাজ টু মানে দায়িত্ব থাকতেও পারে নাও পারে, বাট আমাকে করতেই হবে কোনো একটা কারণে হোক, তাইলে এখানে হ্যাভ টু হবে। ঠিক আছে, এরপর আসো আই ক্যান হার্ডলি ওয়াক ড্যাশ রানে রেস, এখানে এটা তুমি জানো যে এখানে আসলে দুইটা জিনিসের তুলনা করা হয় এবং বুঝায় যে আমি তো এটা করতে পারি না আবার ওটা, অর্থাৎ আই ক্যান হার্ডলি ওয়াক, আমি হাঁটতেই পারি না, আমি হাঁটতে পারি খুবই কম, সেখানে তুমি আমার রেসে দৌড়াইতে বলছো। সো আই ক্যান হার্ডলি ওয়াক লেট অ্যালোন রানে রেস, অর্থাৎ আমি হাঁটতেই পারি না, তুমি আমাকে বলতেছো দৌড়াইতে। তাইলে যখন দুইটা খুব ডিফারেন্ট বা খুবই অনেক পার্থক্যযুক্ত বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন সেই ক্ষেত্রে লেট অ্যালোন বসে। ঠিক আছে, এইটাও করতে পারি না আবার এইটা, এখানে সাধারণত প্রথম পোর্শনটা নেগেটিভ থাকে, এটা কিন্তু তুমি বুঝো। ঠিক আছে, ওকে, এরপর আসো পরেরটাতে যাই। দেখো একেবারে মানে কি বলবো, এর মতো এই যে জিনিস আমার মনে হয় না আর কিছু আছে নিয়ে। আচ্ছা, এরপর দেখো ইউ লুক এক্সস্টেড ইউ ড্যাশ টেক রেস্ট ফর এ ওয়াইল, এখানে তাইলে কি হবে? তোমাকে এক্সস্টেড লাগছে, ইউ ড্যাশ টেক রেস্ট ফর এ ওয়াইল, কি হইতে পারে? তোমার চিন্তা কি বলে বলো?
হ্যাড বেটার নাকি উড রাদার, বুঝতেই পারছো যে তোমার উচিত বুঝাচ্ছে। সো এখানে কিন্তু তুলনা নাই, সো আমরা হ্যাড বেটারই দিব। আচ্ছা, হ্যাড নট বেটার, হ্যাড নট বেটার না রে শোনা, তোমরা যে দুইজন বলছো একজন হচ্ছে জারিন তাসনিম আর একজন হচ্ছে দীপ্তি করিম, হ্যাড নট বেটার হবে না। এখানে হ্যাড বেটার এইটা ফ্রেজ হিসেবে এভাবেই ব্যবহার করা হয়, এর মাঝে কেউ ঢুকতে পারে না। হ্যাঁ, এখানে হ্যাড বেটার নট হবে। কিছু ফ্রেজ আছে স্ট্যান্ডার্ড, যেমন উড রাদার, হ্যাড বেটার, এই যে এগুলোর মাঝে কিন্তু নট ঢুকে না। অন্য ক্ষেত্রে যদি হ্যাবের পর অন্য ভার্ব থাকতো, এখানে হ্যাবের পর বেটার, তো এখানে এটা তো ভার্ব না। সাধারণত যদি আমি বলি হ্যাভ ডান, এর মধ্যে নট ঢুকতে পারে, হ্যাভ নট ডান, কিন্তু তুমি যখন হ্যাভ বেটার বা হ্যাড বেটার উড রাদার বলবা তখন তার মাঝে নট ঢুকতে পারে না, ওখানে হ্যাড বেটার নট হবে। ঠিক আছে, এটা একটু খেয়াল করিও। আচ্ছা, এরপর আসো ড্যাশ ইয়োর নিউ ইংলিশ টিচার ড্যাশ। তাইলে এখানে দেখতে পাচ্ছ দুইটা আলাদা আলাদা পোর্শন ভাগ করা আছে। তাইলে ওই যেটা তুমি প্রথমেই পাইছিলা হোয়াট ডাজ, বা এখানে আরেকটা আছে হোয়াটস লাইক, তাহলে কোনটা হবে? তো সাধারণত একটা জিনিস কিরকম যদি তুমি অ্যাপিয়ারেন্স বুঝাও বা তার এক্সপিরিয়েন্স কেমন এটা বুঝাইতে চাও, তাইলে সাধারণত হোয়াট ডাজ লুক লাইক বসে। সেটা যদি চোখে দেখে বা আমরা বুঝাইতে চাচ্ছি যে তুমি দেখে কেমন লাগছে। আর যদি এমন হয় যে কেমন, তার কোনো গুণের সম্পর্কে জানতে চাচ্ছি, তাইলে কিন্তু হোয়াটস ইট লাইক হয়। তাইলে তোমার ইংলিশ টিচার চেহারা কেমন সেটা জিজ্ঞেস করতেছে, নাকি কেমন পড়ায়, নিশ্চয়ই কেমন পড়ায় বা তার কোয়ালিটি কীরকম সেটা জানতে চাইছে। সো এখানে কিন্তু হোয়াটস লাইক হবে। ঠিক আছে, হোয়াট ইয়োর নিউ ইংলিশ টিচার লাইক, তোমার নতুন ইংলিশ টিচার কেমন? হি ইজ আ গ্রেট স্কলার অ্যান্ড ভেরি এক্সপার্ট ইন টিচিং। ঠিক আছে, এরপর দেখো দ্য চাইল্ড ওয়াজ ব্লাইন্ড হোয়েন হি ড্যাশ। বুঝতেই পারছো ছেলেটা যখন জন্ম হয়েছিল, বাচ্চাটা যখন জন্ম হয়েছিল সে অন্ধ ছিল, তাইলে ওয়েন হি ওয়াজ বর্ন হবে। সো সি কোনটা হবে? ওয়াজ বর্ন, এই যে এটা হচ্ছে সি। ওকে, এরপর আসো আই উড রেন্ডার মাই কোঅপারেশন টু ইউ ইফ ড্যাশ রিকোয়ার্স। আমি তোমাকে সাহায্য করবো যদি তোমার দরকার হয়। তাহলে ইফ ইট রিকোয়ার্স, যদি এটার প্রয়োজন হয়, তাইলে ডি নম্বরে কি হবে? ইট হবে, এইচ ডি। ওকে, এরপর আসো there is a charitable dispensary in our village, no one dash pay for the service। তো এখানে কি হবে? no one dash pay for the service, কাউকে পে করতে হয় না, টাকা পরিশোধ করতে হয় না এখান থেকে সার্ভিস নিতে। তাইলে দেয়ার হবে না, লেট অ্যালোন হবে না, হ্যাড বেটার হবে না, হ্যাজ টু হবে না, হ্যাড বেটার তো অলরেডি আমরা কাজে লাগাই ফেলছি। উড রাদার হবে না, হ্যাজ টু হবে না। এই যে হ্যাজ টু, এটা কিন্তু হইতে পারে। দেখো নো ওয়ান হ্যাজ টু পে ফর দ্য সার্ভিস, অর্থাৎ বাধ্য হয়ে কাউকে এখানে টাকা দিতে হয় না। ঠিক আছে, আমি বললাম তো হ্যাজ টু এবং মাস্টের ব্যবহার, তো এখানে কিন্তু হ্যাজ টু হবে। এরপর দেখো ড্যাশ হি মেট মি, হি হাগড মি ওয়ার্মলি, এখানে কি হইতে পারে বলো তো? এই যে এফ নম্বরে কি হইতে পারে? আমাকে দেখলো এবং আমাকে উষ্ণতার সহিত জড়িয়ে ধরলো, তাইলে যখনই আমাকে দেখলো হইতে পারে, আবার যখন আমাকে দেখলো হইতে পারে। তো যদি এখানে হোয়েন দাও তাও হবে, যখন আমাকে দেখলো আমাকে জড়িয়ে ধরলো। আর যদি এরকম বোঝায় যে দেখার সাথে সাথে কাজটা করেছে, সেই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ হবে, এবং এখানে আসলে অ্যাজ সুন অ্যাজই আছে। সো এখানে জি নম্বরে অ্যাজ সুন অ্যাজ হবে, এটা একটু মার্ক করো। আচ্ছা, এফ। ওকে, এরপর জিতে যাই। আই ড্যাশ অক হোম দেন টেক এ রিক্সা। বুঝতেই পারছো হাঁটা এবং রিক্সা নেওয়ার সাথে তুলনা ওই আগেরটার মতোই, তাহলে এখানে উড রাদার হবে আইড রাদার অক হোম দেন টেক এ রিক্সা। ওকে, এরপর আসো হি ক্যান নট ওয়াক ফর ফিউ স্টেপ ড্যাশ রান ফর এ মাইল। একই জিনিস কিন্তু রিপিট হয়েছে, 2 পায়ে হাঁটতে পারে না, আবার দৌড়াতে চাইতেছে, লেট অ্যালোন হবে। তাহলে এখানে কি হবে? লেট অ্যালোন, এইচ নম্বরে লেট অ্যালোন। ওকে, এরপর আসো ড্যাশে বিয়ার ড্যাশ। তাহলে একটু আগে তুমি হাতি কেমন দেখতে হয় জিজ্ঞেস করছিলে, এখন ভাল্লুক কেমন দেখতে হয় জিজ্ঞেস করছো, তাহলে একই জিনিস, হোয়াট ডাজ আ বিয়ার লুক লাইক। ওকে, এরপর আসো ড্যাশ ওয়াজ আ কিং নেমড মাই দাস, হি ওয়াজ ফন্ড অফ গোল্ড। বুঝতে পারছো যখনই কোনো কিছুর প্রেজেন্স বুঝাই এরকমভাবে সেন্টেন্সটা শুরু হয়েছে, একটা ভার্ব আছে এবং কোনো কিছু মনে হচ্ছে ইনসাফিসিয়েন্ট না, সেখানে আমরা ইট বা দেয়ার বসাই। তো ইট তো ব্যবহার করে ফেলছো, সেখানে দেয়ার হবে, দেয়ার ওয়াজ আ গ্রেট কিং নেম মাই দাস। ওকে, তো দেখছো জিনিস কিন্তু একই, ওই একই জিনিস, একই অপশান, একই কিছু জিনিস রিপিট হয়েছে। তো দেখবা যে নেক্সট এক্সামে আমি প্রেডিক্ট করছি লেট অ্যালোন অবশ্যই পাবা, হ্যাড বেটার পাবা, উড রাদার পাবা, হোয়াটস ইট লাইক পাবা, তারপরে অ্যাজ সুন অ্যাজ পাবা, ওয়াজ বর্ন পাবা, এইগুলা প্রত্যেকটা বোর্ডে পাবা। আচ্ছা, এরপর আসো এখন তুমি এটা নিজেই বলতে পারবা।
মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং, দে প্লে ড্যাশ দেন স্টাডি। বলো তো এখানে কি হবে? দে প্লে ড্যাশ দেন স্টাডি। আচ্ছা আচ্ছা, কয়টা বাজে? কয়জন আছো তোমরা? দেখা যাচ্ছে তো না? আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। হ্যাঁ, উড রাদারের সাথে সাধারণত দেন থাকে। উড রাদারের সাথে দেন থাকে এবং তুলনা বোঝায়। লেটালনটাও তাহলে ওইভাবে পার্থক্য করতে পারো। 47 জন আছো, আচ্ছা সমস্যা নেই, যে কয়জন আছো দেখো। ওকে, তো এখানে কি হবে দেখো, মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং, দে প্লে ড্যাশ দেন স্টাডি, দে প্লে। আচ্ছা আমি কয়টা দিচ্ছিলাম, এটাও তো একটা ব্যাপার। 3টা। আচ্ছা, তো এখানে দেখো দে, এখানে একটুখানি ফ্রাকশন হয়েছে, দে প্লে উড রেদার দেন স্টাডি, এটা কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে যদি এরকম একটা ভার্ব থাকে প্রথমে, যে ভার্বটা অ্যাকচুয়ালি তুলনার মধ্যে পড়ছে, তখনই আমরা উড এবং রেদারকে আলাদা করে ভেঙে দেবো। এখানে কি হবে? দে উড রেদার প্লে দেন স্টাডি, অ্যাকচুয়ালি এইখানে উড রেদারটা হবে, যদিও এখানে সামান্য ভুল হয়েছে। ঠিক আছে, তো এইভাবে যদি আসে তুমি তাও উড রেদার দিবা। তাহলে এখানে তুলনা বুঝাইছে, কিন্তু দেন আছে এবং তুলনা বুঝাইছে, খেলবে নাকি পড়াশোনা করবে। এরপর দেখো ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে, তাহলে এখানে দুইটা পোর্শনের কিছু হবে। তাহলে হোয়াট ডাজ দ্য ওয়েদার লুক লাইক হবে, আবহাওয়া তুমি দেখছো না, হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, আজকের আবহাওয়াটা কেমন এটা বুঝাইতেছে, তাইলে এখানে হোয়াটস ইট লাইক হবে। এরপর দেখো রানি ইজ অ্যান এক্সামিনি, শি ড্যাশ স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট, তাহলে এখানে কি বুঝাইতেছে? যে সে একজন এক্সামিনি, তাকে ভালো রেজাল্টের জন্য প্রচুর পড়াশোনা করতে হয়, বাধ্যবাধকতা বুঝাইতেছে। তাহলে এখানে কি হবে? হ্যাজ টু হবে, হ্যাজ টু। ওকে, ওই যে হ্যাজ টু আছে। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড কাফ, আই কান্ট স্পিক ক্লিয়ারলি ড্যাশ সিং, তাইলে আমি কথাই বলতে পারতেছি না, আমার গান গাবো। ওই যে তুলনা, অবাস্তব তুলনা, তাহলে এখানে কি হবে? লেটালন হবে। দেখছো ওই যে কি জিনিস। এরপরে ড্যাশ সিমস বি আ ক্রাউড অন দ্য রোড, লেটস গো অ্যান্ড সি, তাহলে এখানে কি হইতে পারে? ইট সিমস হবে নাকি দেয়ার সিমস হবে বলো তো? আচ্ছা, এখানে আসলে দেয়ারও হইতে পারে, ইটও হইতে পারে, বাট আমরা সাধারণত ইট বসাই। আচ্ছা আমি দেখি পরবর্তীতে যদি কোথাও দেয়ার বা ইটের নিয়ে আবার ঝামেলা লাগে, তাহলে যেখানে দেয়ার বা ইট পাবো বসাই দিয়ে বাকিটা আমি এখানে দিব। আচ্ছা, তবে সাধারণত এখানে ইট বসে। আচ্ছা, আমি মোটামুটি ইট দিয়ে রাখলাম, যদি দেয়ার যদি অন্য জায়গায় কাজে না লাগে তখন চিন্তা করবো আমরা। এরপর দেখো ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ আ নার্স, শি ড্যাশ ইন ইটালি, তার ইটালিতে জন্ম হয়েছিল, তাইলে শি ওয়াজ বর্ন ইন ইটালি। ঠিক আছে, এখানে ওয়াজ বর্ন হবে। ডাশ এ প্লেন ফ্লাইং অ্যাবভ ফ্রম বিলো, একটা প্লেন যখন উড়ে তখন উপর থেকে কেমন দেখতে লাগে, তাইলে এখানে কি হবে? ওই যে দেখা অ্যাপিয়ারেন্সের কথা বলছে। সো হোয়াট ডাজ আ প্লেন ফ্লাইং অ্যাবভ ফ্রম লুক লাইক। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো ইট লুকস লাইক এ বার্ড, পাখির মতো লাগে। ইট ইজ আ কোল্ড ডে ড্যাশ দ্য সান রাইজেস দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স, ঠান্ডা দিন ছিল, তো যখনই সূর্য উঠলো তারপরে কি হলো? ফগ ডিসঅ্যাপিয়ার করে গেল, কুয়াশা ভস্ম হয়ে গেল। তাহলে এখানে কি হবে দেখো, তো যখনই উঠলো হইতে পারে, ওয়েন দিতে পারো, একই সাথে যেহেতু কাজটা হয়, যখন সূর্য উঠবে আস্তে আস্তে কুয়াশাটা চলে যাবে, তো এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ দেবো। ঠিক আছে, এখানে কি হবে? অ্যাজ সুন অ্যাজ, এই যে এএসএস, অ্যাজ সুন অ্যাজ। এরপর আসো ড্যাশ ইজ ল্যাক অফ কমিউনিকেশন, তাহলে এখানে কিন্তু সেই দেয়ার ইজ ল্যাক অফ কমিউনিকেশন, এখানে তুমি ইট দিতে পারছো না, তাহলে কিন্তু মিলে গেছে। ইট সিমস টু বি ক্রাউড অন দ্য রোড, তাহলে এখানে ইট হইলো, এবং সিমসের সাথে সাধারণত ইট হইতে পারে, বা তুমি যে জিনিসটাকে দেখছো, মনে করো যে তোমাকে দেখতে গ্লুমি লাগছে, ইউ সিম টু বি গ্লুমি, ইউ সিম টু বি ডাল, তাইলে এখানে সেখানে সেই অনুযায়ী সাবজেক্টটা বসবে। ঠিক আছে, ওকে। এবং ইট এবং দেয়ারের কাহিনী তো তুমি জানো, যে আমি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ কোনো সাবজেক্ট যখন বসাবো না, তখন সাবজেক্ট হিসেবে ইট এবং দেয়ার নিতে পারি। এরপর আসো উই ড্যাশ গো হোম, ইটস গেটিং ডার্ক, তাহলে এখানে কি হবে? উই উড রেদার হ্যাড বেটার নাকি হ্যাজ টু, অলরেডি সব ব্যবহার হয়ে গেছে, তোমার কাছে হ্যাড বেটারই আছে, সো এখানে হ্যাড বেটার হবে। উই হ্যাড বেটার গো হোম, আমাদের বরং উচিত বাসায় যাওয়া, বা আমাদের বাসায় যাওয়া উচিত। এখানে আবার বরং বলে তুলনা বুঝাবে না, শুধু উচিত, আমাদের বাসায় যাওয়া উচিত কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এরপর আসো আমরা পরের পেজে যাই।
কোশ্চেন নাম্বার 3 থেকেই কমপ্লিটিং সেন্টেন্স। এই জিনিসটাও আসলে আমার মনে হয় যে ইংরেজিতে দু একটা কথা বলতে পারে তার জন্য এই জিনিসটা কোনো ব্যাপারই না। 20টা রুল জানা এবং মোটামুটি ইংলিশের একটু ভোকাবুলারি জানা, ইংলিশ সেন্টেন্স বিল্ড আপ, আর কিছুই লাগে না। দেখো তুমি এখানে কত ইজি। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য বৃক্ষ অতীব গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের কি করা উচিত? গাছ লাগানো উচিত। সো উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। তাইলে এখানে কি হবে বুঝতেই পারছো। তো তুমি এখানে কি দিতে পারো, আরও অনেক কিছু হইতে পারে। উই শুড প্রিজার্ভ ট্রিজ, উই শুড টেক কেয়ার অফ ট্রিজ, দেন যেটা বললাম সব থেকে কমন, উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। ওকে, এরপর দেখো, দ্য র্যাটস আর নাও থিঙ্কিং হু উইল টাই দ্য বেল অন দ্য ক্যাট। এখানে দুই টাইপের সেন্টেন্স আসতে পারে। একটা তোমার মতো করে তুমি বানাইতে পারো, আর কিছু প্রভার্ব, যেমন এটা দেখো। তাইলে ইঁদুর এখন ভাবতেছে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে। তারপর বলতেছে ফাইনালি দে রিয়েলাইজ দ্যাট ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। তুমি কিন্তু জানো ইট ইজ ইজি টু সে, ডিফিকাল্ট টু ডু, এটা একটা প্রভার্ব। তার মানে বলা সহজ, করা কঠিন, এটা নিশ্চয়ই তুমি জানো। ঠিক আছে, তাইলে এখানে কিন্তু শুধু ডিফিকাল্ট টু ডুই হবে, আর কিচ্ছু হবে না। মনে রাখিও জেনারেল স্ট্রাকচারে তাইলে যে কোনো কিছু হইতে পারে, কিন্তু যখনই প্রভার্ব দিবে, প্রভার্বের ক্ষেত্রে প্রভার্বটা যেরকম বিল্ড আপ ওটাই হবে। সো এই জন্যই অ্যাডমিশনের জন্য তো প্রভার্ব লাগবেই, সেটা আগে থেকে একটু গুছাই রাখবা। ঠিক আছে, অনেকে হয়তো HSC 25 এই কথা শুনবা, সো তোমরা আগে থেকেই কিন্তু 25 না, তোমরাই তো 25, HSC 26-27 যারা আছো তারা কিন্তু আগে থেকে প্রভার্বটা গুছাই পড়ে ফেলবা। এরপর আসো, ওয়েট আনটিল ড্যাশ ইউ শুড নট গো অ্যালোন। তাইলে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত, বলতেছি তোমার একা যাওয়া উচিত নয়, সো অপেক্ষা করো। তাহলে এখানে কিসের অপেক্ষা করতে বলছি? একা যাইতে বলছি না, তাহলে নিশ্চয়ই কেউ আসবে তার সাথে যাওয়ার কথা বলছে। তাহলে আমার কথাই বলি, ওয়েট আনটিল আই কাম ব্যাক, আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। ঠিক আছে, ওকে। এরপর আসো, লাভ ইজ ডিভাইন, ভালোবাসা স্বর্গীয়। ইউ কান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস, তুমি অন্যদেরকে তোমাকে ভালোবাসাইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি ভালোবাসবা। এটাও কিন্তু সেন্স তোমার আছে যে কথাটা কিভাবে আসবে। তাইলে ওই জিনিসটা ইংরেজিতে বলো, ইউ কান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ লাভ দেম, আনলেস ইউ লাভ দেম। এবং এখানে একটা রুল আছে তুমি জানো, আনলেস যুক্ত সেন্টেন্স কখনোই নেগেটিভ হয় না। আনলেস ইউ ডোন্ট লাভ দেম কিন্তু হবে না, আনলেস ইউ লাভ দেম এটাই হবে। ঠিক আছে, আনলেস ইউ লাভ দেম। ওকে, এরপর আসো, পাংচুয়ালিটি ইজ আ গ্রেট ভার্চু, সো ট্রাই টু বি পাংচুয়াল। এখানে তুমি ফ্রেজও দিতে পারো, ক্লজও দিতে পারো, আবার এই সো এর পরে পুরো সেন্টেন্স ধরে দিয়ে দিছো। তাইলে এখানে সো ট্রাই টু বি পাংচুয়াল এটা দেয়াই না, ফ্রেজ দিলেও তো হবে। এই যে দেখো, সুইটেবল ক্লজ আর ফ্রেজ। তাহলে ট্রাই টু বি পাংচুয়াল, টু বি পাংচুয়াল। এরপর দেখো, দ্য পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস অ্যান্ড উই ওয়ার লুকিং ফর এ ডক্টর। পেশেন্টের অবস্থা খারাপ ছিল, আমরা ডক্টর খুঁজছিলাম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ড্যাশ। তো এইটাও আমার মনে হয় না জানো না এমন, দাঁড়াও একটুখানি, একটা মিনিট, আমার এখানে। আচ্ছা, আর হচ্ছে আরেকটা ব্যাপার, তোমাদের যারা ক্লাস করো, বা এই যে তুমি আমার ক্লাসে বা দেখতেছো বা সাজেশন দেখবা, তো এই ক্ষেত্রে খেয়াল করবা যাতে ইমিডিয়েটলি এক্সামের আগের দিন, অর্থাৎ কাল মনে করো তোমার এক্সাম, আজ রাতে যেন এগুলো না দেখো। অর্থাৎ একদিন অন্তত তোমার একেবারে নিজের জন্য রাখবা। আর আজকে যে তোমার আগামীকাল পরীক্ষা নিয়েছো, আজকে রাতে তুমি যত সাজেশন বা ক্লাস পারো দেখো, যত যা ইচ্ছা পারো দেখো। ঠিক আছে, তো নিজের টাইমটা কিন্তু এটা মেনটেন করতে হবে। পরীক্ষার ক্ষেত্রে নিজের টাইমটা আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে কোন পর্যন্ত গেছিলাম? পেশেন্ট অসুস্থ, ওকে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, এটা তুমি জানো, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। তো এখানে তুমি বুঝতে পারছো বিফোর ডক্টর কাম বা কেম কিছু একটা হবে। তো এখানে তুমি বিফোরের রুল তাইলে এখন মনে করো, বিফোরের আগে P3 হয়, পরে P2 হয়। P3 মানে পাস্ট পার্টিসিপল, P2 মানে পাস্ট ইনডেফিনাইট। তাহলে P3 বা P3 এই যে মিলে আছে দেখো, হ্যাড ডাইড, তাহলে পরেরটা কি হবে? পাস্ট ইনডেফিনাইট P2। তাহলে কি হবে? বিফোর দ্য ডক্টর কেম, মনে রাখিও। ঠিক আছে, দ্য ডক্টর কেম। এরপর আসো, শেয়ারিং ইজ ড্যাশ, সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার। তাইলে শেয়ারিং ইজ ড্যাশ মানে হচ্ছে এখানে বুঝাইতেছে শেয়ারিং কোনো একটা
নিশ্চয়ই কোনো গুণ আছে বা কোনো ভালো একটা জিনিস, এই জন্য বাচ্চাদের শিখাইতে বলতেছে। তো এখানে আসলে নলেজ রিলেটেড শেয়ারিংয়ে ইন্ডিকেট করছে, মানে শেয়ার করে পড়া বা একটা সরো শেয়ারিংয়ের হইতে পারে। তো শেয়ারিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে অফ লার্নিং। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে নিজে পড়ে যতটা না শেখা যায়, অন্যকে পড়াই, অন্যের সাথে নলেজ শেয়ার করে তার থেকে বেশি শেখা যায়। আমরা হয়তো মনে করি কাউকে শিখাই দিলাম, আমি তো পিছনে পড়ে গেলাম। না, আসলে শেখানোর মাধ্যমে শেখার যে ট্রেনটা বা শেখার যে সুযোগটা, সেটা অনেক দিন মনে থাকবে। এবং তুমি যখন কাউকে পড়াইতে যাবা, তোমার একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকা লাগবে। সো শেয়ারিংয়ের মাধ্যমে কিছু শেখাই মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তুমি বলতে পারো শেয়ারিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং হইতে পারে। বা তোমার যদি মনে হয় শেয়ারিংয়ের মাধ্যমে দুঃখ কমে, ওই রিলেটেড কিছু লিখবা, তাহলেও লিখতে পারো। এরপর আসে এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হেলথ, বিকজ কি হেলথ ইজ দ্য কি টু সাকসেস, হেলথ ইজ দ্য কি টু হ্যাপিনেস। তাইলে এখানে তুমি লিখে দাও কারণ কি, মানুষকে হেলদি থাকতে হবে কেন, কারণ হেলথের ভালো একটা যে কোনো দিক বলে দিলেই হবে। ঠিক আছে, এনি ইফেক্ট লিখে দিবা। এরপর আসো, দ্য ট্রেন উইল স্টার্ট এট 10 AM, ট্রেনটা 10টায় চলা শুরু করবে। নাও ইটস 9:55 AM, অক ফাস্ট লেস্ট, দ্রুত হাঁটো না হইলে ট্রেন মিস হয়ে যাবে। তাহলে উই শুড মিস দ্য ট্রেন। তুমি জানো লেস্টের রুল কি, লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব এই ফর্মেটে বসে, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব এই ফর্মেটে বসে, এটা কিন্তু তুমি জানো। তাহলে কি হবে, লেস্ট উই শুড মিস দ্য ট্রেন। ওকে, মনে রাখিও, করাপশন ইজ আ হিন্ড্রেন্স টু নেশন ডেভেলপমেন্ট, ইটস হাই টাইম। ইটস হাই টাইমের রুল তুমি জানো, ইটস হাই টাইমের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস V3, সরি V2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। তাহলে ইট ইজ হাই টাইম উই প্রিভেন্টেড করাপশন। দিলে করাপশন যে কোনো জাতির উন্নতিতে বড় বাধা, এটা উচিত, বা এটা অনেক হয়েছে, বাস অনেক হয়েছে, এখনই উচিত আমাদের করাপশন বন্ধ করা। তাহলে সাবজেক্ট প্লাস V2, তুমি যে কোনো একটা ফর্মেটে যে কোনো কিছু লিখতে পারো, বাট এই রুলটা ঠিক থাকবে। ঠিক আছে, ওকে। এরপর আসো, দেখো খুব ছোট ছোট রাজশাহী বোর্ড, এত কুল চিল একটা বোর্ড, দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট লাইন দিছে। ঠিক আছে, তো দেখি আমরা, হ্যাড ইউ সট মাই হেল্প, কেমন কেমন যেন লাগে। তো এখানে একটু মনে রাখিও, তোমাদের এইচএসসিতে ইফের রুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইফের রুলটা, ইফের বেসিক্যালি 4টা রুল আছে। তো প্রথমটা তোমাদের লাগে না, প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মানে প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনাইট, পরের অংশ প্রেজেন্ট ইনডেফিনাইট। এটা সাধারণত নিত্য অভ্যাস, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ যেগুলো আছে, অভ্যাসগত বিভিন্ন কাজ, এইগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। যেমন তুমি পানি যদি 100°C ফুটাও, তাহলে সেটা বলক নিয়ে শুরু করবে, বয়েল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এই যে ব্যাপারগুলো আছে, সবসময় বা ইউনিভার্সাল ট্রুথ প্রকাশের ক্ষেত্রেই আমরা সাধারণত জিরো কন্ডিশনাল যেটাকে বলি প্রেজেন্ট প্রেজেন্ট ব্যবহার করি। বাকি ক্ষেত্রে তুমি যেটা জানো, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল রুল নিশ্চয়ই জানো। কিরকম হয় মনে আছে, ফার্স্ট কন্ডিশনালে প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনাইট হইলে বা ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডেফিনাইট হইলে অপর অংশ ফিউচার ইনডেফিনাইট হয়। দেন সেকেন্ড কন্ডিশনালে প্রথম অংশ পাস্ট ইনডেফিনাইট হলো, পরের অংশ পাস্ট কন্ডিশনাল, দ্যাট ইজ সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব হয়। আর যদি প্রথম অংশ পাস্ট পারফেক্ট হয়, পরের অংশ সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3। এটা নিশ্চয়ই তোমরা জানো, এটা খুব বেশি আসে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে ইনভার্সনের কথা নিশ্চয়ই তুমি শুনছো। ইনভার্সনটা কিরকম দেখো, আমি তোমাকে বলি, যদি ইউ হ্যাড sought my help, you had sought my help, এটাকে কিন্তু ইনভার্সন করা যায় কিভাবে। ইনভার্সনের রুল হচ্ছে অক্সিলারিটাকে সামনে আনা এবং এরপর সাবজেক্ট থেকে শুরু করে সেন্টেন্সটা শেষ করা। তো এখানে অক্সিলারি কি আছে, হ্যাড। তাহলে তুমি এটা এভাবে লিখতে পারো, যেটা এখানে লিখছে হ্যাড, তারপরে ইউ দিয়ে বাকি অংশ, হ্যাড ইউ sought my help, তুমি যদি আমার সাহায্য চাইতা। তো এখানটাতে ইনভার্সন তো হইলো, ইনভার্সনের 2 রকম ব্যবহার আছে। একটা হচ্ছে গুরুত্ব আরোপ করে, যেমন আমি যদি বলি, ওই যে একটা খুব কমন এক্সাম্পল, টাইটানিক ডুবে গেল, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন। যদি বলি ওয়েন্ট ডাউন দ্য টাইটানিক, টাইটানিকটা ডুবে গেল, মানে দুঃখের একটা অনুভূতি প্রগাঢ়ভাবে বোঝায়। আর এই ক্ষেত্রে যখন এরকম শর্তযুক্ত সেন্টেন্সে ইনভার্সন হয়, এটা অ্যাকচুয়ালি ইফযুক্ত সেন্টেন্সে ইফটা বাদ দিলে এরকম ফরম্যাট থাকে। তাইলে ইফ ইউ হ্যাড sought my help এর অর্থ যা, হ্যাড ইউ sought my help এর অর্থ একই। অর্থাৎ ইফ তুমি যদি সেন্টেন্স থেকে তুলে দিতে চাও, তাহলে এই ফরম্যাটে লিখতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা কোন টেন্সে আছে, হ্যাড প্লাস V3, তাইলে এটা পাস্ট পারফেক্ট, সো পারফেক্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ সাবজেক্ট
প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3 যুক্ত কিছু একটা হবে, ঠিক আছে? তাহলে এখানে তুমি যদি সাহায্য চাইতে আমি তোমাকে হেল্প করতাম, আই উড হ্যাভ হেল্পড ইউ হবে, ঠিক আছে? বুঝছো ওই জায়গাটা? আই উড হ্যাভ হেল্পড ইউ। ওকে, এরপর আসো, আ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ। তারপর কি হবে? একজন মানুষ যে খুব অলস জীবন কাটায়, কি হবে? জীবনে উন্নতি করতে পারবে না, ক্যানট প্রসপার ইন লাইফ, সেটা লিখে দিলেই তো হয়, ক্যানট প্রসপার ইন লাইফ। আমি কিছু পড়ি নাই, তাই যদি আমি পারি, তোমরা কেন পারবে না বলো? তোমরা সারা বছর ধরে পড়তেছো। স্ট্রাইক দ্য রড বা স্ট্রাইক দ্য আয়রন, এটা কিন্তু তোমরা জানো, এটাও প্রভার্বের মধ্যে পড়ে। ঝোপ বুঝে কোপ মারা, অর্থাৎ যখনই মোক্ষম সময় তখনই কাজটা করো। স্ট্রাইক দ্য আয়রন হোয়েন ইট ইজ হট, বা স্ট্রাইক দ্য রড হোয়েন ইট ইজ হট। যখনই আয়রনটা গরম তখনই ইস্ত্রি করলে না কাজ হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর ইস্ত্রি করলে কাজ হবে না। সো যখনই সময় তখনই কাজ করে, এটা বোঝায় স্ট্রাইক দ্য রড হোয়েন ইট ইজ হট। ওকে, এরপর আসো, দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি। একটা মানুষ যে দেশকে ভালোবাসে তাকে কি বলা হয়? প্যাট্রিয়ট। ইজ কল্ড আ প্যাট্রিয়ট। তুমি তার কোনো গুণ নিয়েও যদি এখানে লিখতে চাও তাও লিখতে পারো। আ ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি অলওয়েজ কন্ট্রিবিউট ফর দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি হইতে পারে, বা তুমি যদি ইজিলি বলো ইজ কল্ড এ প্যাট্রিয়ট। ওকে, এরপর আসো পরবর্তীতে, বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ। এরপর তুমি যে কোনো কিছু বলতে পারো, যেমন তুমি যদি পাংচুয়াল হও, বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ। তারপর বলতে পারো ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, ওকে, হইতে পারে। তারপর হইতে পারে বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ আনলেস ইউ উইল ফেল দ্য এক্সাম। এখানে যেহেতু কিছু দেয়া নেই, এখানে কোনো একটা কনজাংশন দেওয়া থাকলে ভালো হতো, তো তুমি এখানে আনলেস দিয়ে মিলাইতে পারো, ইফ দিয়ে মিলাইতে পারো, তারপরে হচ্ছে লেস্ট দিয়ে মিলাইতে পারো, যে কোনো কিছু দিয়ে মিলাইতে পারো। এরপর আসো, ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম, ইটস হাই টাইম ড্যাশ। তাহলে এখানে সাবজেক্ট প্লাস V2 বসবে। তাইলে ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম, তাহলে এটাও আমাদের বন্ধ করতে হবে। ইট ইজ হাই টাইম উই স্টপড ইট, উই স্টপড ইট। ওকে, এরপর দেখো, চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। আই উইশ দেন হচ্ছে এখানে আই উইশটা হইতে পারে, বাট আই উইশটা সবথেকে কমনলি বসে। আই উইশের পরে পরবর্তী যে ক্লজটা হয় সেটা কিন্তু পাস্টে হয়, V2-তে হয়, পাস্ট ইনডিফিনাইটে হয়, ঠিক আছে? এবং এখানে মনে রাখিও কখনো ওয়াজ বসে না, অলওয়েজ ওয়ার বসে। হি এর সাথে ওয়ার বসবে, ইউ এর সাথে, ওয়াই এর সাথে, সব কিছুর সাথে ওয়ার বসে। তাইলে আই উইশ কি হইতে পারে? আই ওয়ার আ চাইল্ড এগেন হইতে পারে। দেন আরও হইতে পারে আই গট ব্যাক টু মাই চাইল্ডহুড এগেইন, এরকম হইতে পারে, ঠিক আছে? জাস্ট রুলটা মনে রাখিও। প্রথম অংশ আই উইশের ক্ষেত্রে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনাইট হয়, এবং এই ক্ষেত্রে অবশ্যই ওয়্যার ব্যবহার করতে হবে, কখনো ওয়াজ ব্যবহার করা যায় না। এবং যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনাইট হয়, পরের অংশ পাস্ট পারফেক্ট হয়, এটা মনে রাখিও। আচ্ছা, এরপর আসো, স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম ড্যাশ। তো তুমি নিশ্চয়ই এটা জানো, নো সুনার হ্যাড এর সাথে পরবর্তী ক্লজের আগে কি বসে? দেন। নো সুনার হ্যাডের সাথে তাহলে দেন বসে। স্কার্সলি হ্যাডের সাথে পরবর্তী ক্লজ শুরু হয় হোয়েন দিয়ে, আর হার্ডলি হ্যাডের সাথে বিফোর। এই তিনটা জিনিস মনে রাখিও, হার্ডলি হ্যাড, বিফোর। তিনটা জিনিস বললাম, কি বললাম? নো সুনার হ্যাড দেন, হার্ডলি হ্যাড বিফোর, স্কার্সলি হ্যাড হোয়েন। পরবর্তীতে তুমি যে ক্লজটা লিখবা তো সেটা সাধারণত পাস্ট ইনডিফিনাইট হয়ে থাকে, ঠিক আছে? এখানে পাস্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনাইট থাকে, এবং পরের অংশ পাস্ট ইনডিফিনাইট হয়ে থাকে। স্কার্সলি হ্যাড উই গট আউট অফ দ্য হোম, যখনই আমরা বাসা থেকে বাইরে বেরোইলাম। ওয়েন উই স অ্যান অন আইড ম্যান হইতে পারে, সরি ওয়ান আইড ম্যান। তাহলে ওয়ান আইড ম্যানের কথা বলতে পারো, বা তুমি একটা পাখি দেখলে সেটা বলতে পারো, এনিথিং বলতে পারো, শুধু হোয়েন দিয়ে শুরু করবা। হোয়েন উই স আ কার, একটা কার দেখলে সেটাও বলতে পারো। আচ্ছা, এরপর আসো, আই নো দ্য ম্যান ড্যাশ, আমি ওই লোকটাকে চিনি। তারপর কি? যে গতকাল এখানে এসেছি, ওই লোকটা চিনি যে ব্লু শার্ট পরছে, এটা বলতে পারো। এটা খুবই ইজি, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, আই নো দ্য ম্যান হু ইজ ইন দ্য ব্লু শার্ট। তারপর আরো তোমার যেটা বলতে ইচ্ছা করে তুমি বলে দিও। আচ্ছা, এরপর দেখো, হি ফেইন্স অ্যাজ দো। তো ওই যে অ্যাজ দো অ্যাজ ইফ, এটাও কিন্তু উইশের মতো রুল, অ্যাজ দো অ্যাজ ইফ।
প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয় এবং অলওয়েজ ওয়্যার বসে, আর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলো পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। তো হি ফেইন্স প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ দো, তাহলে এরপর কি হবে পাস্ট ইনডিফিনিট এবং সবসময় ওয়্যার বসবে। তাহলে হি ফেইন্স এমন ভান করছিল যেন মনে হচ্ছিল হি ওয়্যার আ ম্যাড। ওকে, তাহলে হি ওয়্যার এ ম্যাড দিয়ে দাও। আচ্ছা, এরপর আসো আমরা পরবর্তীতে যাই। তাহলে এখানে পারবা না, জিনিস কিন্তু একই, এই জিনিসগুলো একটু মিলাবা। ওকে, আচ্ছা, তাহলে আসো আমরা আবার পরবর্তীতে রাইট ফর্ম অফ ভার্বে যাই। এবং রাইট ফর্ম অফ ভার্ব অ্যাকচুয়ালি বলতে গেলে ক্লাসের বোর্ডে টাস্ট দেখো, অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে দুইটা টপিক আছে যে রাইট ফর্ম অফ ভার্ব যদিও আমরা লিখে থাকি। একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব যেটা ভার্বের কারেক্ট ফর্ম চিহ্নিত করে, আর একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট অনুসারে ভার্বটা কীরকম হবে। ঠিক আছে, যদিও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা তোমাদের আলাদা আলাদা করে পরিচয় করানো হয় না, অ্যাডমিশনে এসে তোমাদের এটা ডিটেলস পরিচয় হবে। তো তাহলে দেখো এই জায়গাটা আমরা কিভাবে আগাইতে পারি। প্রত্যেকটা ওয়ার্ড দেওয়া আছে, জাস্ট তোমাকে সাবজেক্টের সাথে মিলাইতে হবে যেটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এবং অন্য কোনো আইডেন্টিফায়ার যদি থাকে তো সেই অনুযায়ী তোমাকে টেন্সটাও ডিটারমাইন করতে হবে, টেন্সটা কী হবে। ঠিক আছে, ওকে, সাউন্ড আছে, সব কিছু ঠিক আছে। আশা করি শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপর আসো আমরা প্রথমটা যাই। দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ড্যাশ ফুল অফ হার্ডশিপ। তো এখানে বুঝতেই পারছো দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, তো এখানে সাবজেক্টটাকে লাইফ অফ আওয়ার ফার্মার্স, ফার্মার্স নাকি লাইফ, তাইলে কৃষকদের জীবনকে বোঝানো হচ্ছে, তাহলে এই যে দ্য লাইফ এটা কিন্তু সাবজেক্ট, তাহলে অ্যাকচুয়ালি দ্য লাইফ, লাইফ জীবন, একটা জীবন, তাহলে এখানে কি হবে, এটা কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হবে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ইজ ফুল অফ হার্ডশিপ। ঠিক আছে, তাহলে এখানে প্রথমত আমি বি এর জায়গায় অ্যাম ইজ আর ওয়াজ এর যে কোনো কিছু হইতে পারতো, প্রেজেন্ট ইনডিফিনাইট বা এটা বর্তমানের ঘটনা বুঝাইতেছে, সিচুয়েশন বুঝাইতেছে, বর্তমানে কি অবস্থায় আছে। সো ইজ হইল মেনি এ ফার্মার ড্যাশ নো হাউ টু কালটিভেট সাফিসিয়েন্টলি বা সাইন্টিফিকলি। তো দেখো এখানে যে ব্যাপারটা হয়, মেনি এ ম্যান, তারপরে হচ্ছে, আচ্ছা আমি একটু লিখি, মেনি এ ফার্মার বা ম্যান দিয়ে লিখি, মেনি এ ম্যান। এই ক্ষেত্রে মনে হইতে পারে তোমার কাছে যে মেনি বললো আবার এখানে এ ম্যান কেন বলতেছে, একই রকম ভাবে মিনি আবার এ ফার্মার কেন বলতেছে। তো এই ক্ষেত্রে এটা একটু অ্যাটিপিক্যাল, ইংলিশের একটু অ্যাটিপিক্যাল ব্যবহার। তুমি মনে রাখবা যদি মেনি এর পরে এই ফার্মার থাকে বা যে কোনো সাবজেক্ট থাকে তো অ্যাকচুয়ালি এর উপর জোর দেওয়া হয়, তুমি মেনিটা বাদ দিয়ে যেটুক থাকবে তার উপর জোর দিবা, সে যেরকম থাকবে ভার্বটা সেরকম হবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে আ ফার্মার আছে, একজন ফার্মার, সিঙ্গুলার না, তাহলে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে, আচ্ছা, আর যদি এর রুল আছে এটা আমাকে লিখি, মেনি এ ফার্মার ড্যাশ নট নো, তাহলে এখানে ডাজ নট নো হবে, ডাজ নট নো। কেন ডাজ নট হইলো, কারণ এই একজন ফার্মারকে গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, এটা আরেকটা ফর্ম হইতে পারে, অর্থ একই, শুধু ব্যবহার আলাদা, সেটা হচ্ছে আ মেনি ফার্মার্স। ঠিক আছে, যখন আ মেনি ফার্মার্স হবে তখনও দেখো ওই একই জিনিস, শুধু ওয়ার্ডটা ঘুরে পেঁচাই গেছে, তুমি মেনি পর্যন্ত ঢেকে নিবা। তাহলে এখন কি আছে, এবং আ মেনির পরে কিন্তু ফার্মার্স হয়, তাহলে তোমার কাছে এখন আছে ফার্মার্স, তোমার কাছে কি আছে, ফার্মার্স, মুছে গেছে, দেখো কি একটা অবস্থা। তাইলে কি রে, সমস্যা কি, আ মেনি ফার্মার্স, আ মেনি ফার্মার্স থাকলে ফার্মার্স অনুযায়ী ভার্বটা প্লুরাল হবে। তাহলে মনে রাখিও মেনি এ ফার্মার, এ মাঝখানে থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, আর এ যদি শুরুতে থাকে, শেষে যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা প্লুরাল হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো দে ড্যাশ ওয়ার্ক হার্ড ফ্রম ডন টু ডাস্ক। তো এখানে ওয়ার্ক ভার্ব বুঝতেই পারছো, তাহলে কি হবে, জাস্ট তুমি দে ওয়ার্ক হার্ড ফ্রম ডন টু ডক, যেহেতু দে প্লুরাল এবং এটা বর্তমানের ঘটনা বুঝাইতেছে যে তারা সকাল থেকে সন্ধ্যা কাজ করে, চিরন্তন সত্য কথাও বটে, তাহলে এখানে তুমি ওয়ার্ক দিলেই চলবে। এরপর দেখো বাট দেয়ার টয়েল ড্যাশ অ্যাউরি ডিউ টু ল্যাক অফ সাইন্টিফিক নলেজ, তাহলে তাদের যে যে পরিশ্রম সেটা অ্যাকচুয়ালি কোনো কাজে আসে না, তাদের এই সাইন্টিফিক নলেজ নাই বলে শুধু পরিশ্রমই করতে থাকে, বাট আউটকাম ভালো আসে না। তাহলে এখানে কি হবে, দেয়ার টয়েল, এখানে অ্যাকচুয়ালি দেয়ার টয়েল, এই টয়েলটাই কিন্তু সাবজেক্ট, দেয়ারটা শুধু একটা মডিফায়ার মাত্র, তাইলে এখানে সাবজেক্ট কিন্তু টয়েল, এটা হচ্ছে অবশ্যই সিঙ্গুলার, তাহলে এখানে গোস হবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো
our government offers a lot of opportunities to them with a view to dash. তুমি জানো with a view to look forward to পরে সবসময় ভার্বের আইএনজি বসে, তাহলে এখানে এলিমিনেট আছে, এলিমিনেটিং হবে। তাইলে our government offers a lot of opportunities to them with a view to eliminating their sufferings. Okay, unfortunately they dash, ভার্বটা হচ্ছে avail themselves of those opportunities. তো এখানটাতে একটা রুল একটু মনে রাখবা, avail ভার্বটার সাথে সব সময় একটা পজিটিভ প্রোনাউন বসে, অর্থাৎ এখানে যদি দে থাকে themselves হবে, আই থাকলে মাইসেলফ হবে, তো এরকম একটা পজিটিভ প্রোনাউন থাকে সবসময়, সো পজিটিভ না রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এখানে দেখো তাইলে দে ড্যাশ নট avail themselves, তো দে প্লুরাল, সো ডু নট হবে, দে ডু নট avail themselves। ঠিক আছে, ওকে, of those opportunities it is time they dash scientific education and all concerned। তো এখানে দেখো it is time, it is high time, ওই একই রুল, তাহলে এখানে কি হবে, তারপরে V2 হবে, তাহলে এখানে গট হবে, it is time they got scientific education and all concerned dash help them। তো এখানে অ্যাকচুয়ালি ওই একই রুল, তুমি প্যারালেলিজমের রুল জানো না, এখানে ইট ইজ টাইম দিয়ে এই পোর্শনের এই ভার্বটা মডিফাইড, এবং এই পোর্শনের সেকেন্ড যে ভার্ব অল কনসার্ন ড্যাশ এটা মডিফাইড, তাহলে অল কনসার্ন হেল্পড দেম হবে এখানে। ঠিক আছে, এটা তুমি নিশ্চয়ই জানো, অল কনসার্ন হেল্পড দেম। দুইটা ক্লজের মধ্যে কমন সাবজেক্ট থাকলে ওই একই সাবজেক্ট অনুযায়ী দুইটা ভার্ব হয়, এবং এখানে মডিফায়ার ওই যে ইট ইজ টাইম এই দুইটা অনুযায়ী দুইটা ভার্ব V2 হবে। ঠিক আছে, এরপর আসে ইফ দে ড্যাশ এডুকেট দে ড্যাশ কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কমিউনিটি। তো যদি তাদেরকে শিক্ষা দেওয়া হয় তাইলে তারা ভালো করবে, বা তুমি বলতে পারো যদি শিক্ষা দেওয়া হইতো তাইলে ভালো করতো, তাহলে এখানে তুমি বোথ প্রেজেন্ট পাস্ট দুইটার ব্যবহারই করতে পারো। তো তুমি যদি প্রথমটা পাস্ট দাও সেই অনুযায়ী পাস্ট কন্ডিশনাল হবে, আর যদি তুমি প্রথমটা প্রেজেন্ট দাও তাহলে ফিউচার হবে। তাহলে তুমি বলতে পারো ইফ দে আর এডুকেটেড, এখানে অবশ্যই তাদেরকে শেখানো হবে, এই জন্য প্যাসিভ হবে, শিক্ষা নিজে নিজে নিতে পারবে না, তো তাদেরকে শেখানোর জন্য লোকজন লাগবে। তাহলে ইফ দে আর এডুকেটেড দে উইল কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। ওকে, এটা হইতে পারে। আবার হইতে পারে ইফ দে ওয়ার এডুকেটেড দে উড কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, দুইটাই হবে। এরপর আসো দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি ড্যাশ ইন দেয়ার প্রপার এডুকেশন, তাইলে তাদের যে প্রকৃত শিক্ষা এর উপরে নির্ভর করছে, তাহলে এখানে কি হবে, প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি এটাই সাবজেক্ট এবং এটা প্রেজেন্ট কন্ডিশন বোঝাচ্ছে, সো এখানে লাইয়ের সাথে এস হবে যেহেতু সিঙ্গুলার, দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি। ওকে, এরপর দেখো ড্যাশ আ ফার্মার ড্যাশ এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন, তাহলে এখানে বুঝতেই পারছো শুরু দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে, বা জেরেন্ড ভার্বের সাথে আইএনজি দিয়ে। সো এডুকেটিং আ ফার্মার হইতে পারে, বা টু এডুকেট আ ফার্মার হইতে পারে। সো এডুকেটিং দাও, এডুকেটিং আ ফার্মার মিনস এডুকেটিং এ ফ্যামিলি, পরে তো একটা ভার্ব আসবে, সো এডুকেটিং এ ফার্মার ওটা হচ্ছে সাবজেক্ট, ওটা সিঙ্গুলার, তাইলে এখানে কি হবে, মিনস হবে, মিনস এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন। ওকে, অ্যান্ড ইট ড্যাশ টু রেজাল্ট ইন গ্রেটার সাকসেস ইন every sector of the country, তাহলে and it dash in greater success and it results in greater success। result কেন হবে, কারণ এখানে ইটটা তো সিঙ্গুলার, সো রেজাল্টস হবে। ঠিক আছে, তো এর মতো সহজ জিনিস কিছু আছে, ভার্বগুলো তোমার কাছে দেওয়াই আছে, তুমি জাস্ট একটু চিন্তা করবা কোন রুলের আন্ডারে পড়তেছে, কিভাবে পড়তেছে, অনেক জায়গাতে মোর দ্যান ওয়ান অপশন আছে, তো সেটা তুমি একটু চোখ কান খোলা রেখে লিখে দিলেই ইনশাআল্লাহ ভালো করবা। ঠিক আছে, আসো আমরা পরের কোশ্চেনে যাই। চিটাগাং বোর্ডের একটা প্রশ্ন আসছে, দেখো আচ্ছা কয়জন আছো, সবকিছু ঠিক আছে না এখনো পর্যন্ত, ইনশাআল্লাহ ঠিক আছে, সেটা শেষ পর্যন্ত ঠিকই থাকবে। তোমাদের উপস্থিতি খুবই শোচনীয়। আচ্ছা, এরপর আসো দেখো আমরা পরের কোশ্চেনে যাই। রিলেশনশিপস ড্যাশ অফ ডিফারেন্ট কাইন্ডস, রিলেশনশিপ অনেক ধরনের, রিলেশনশিপস প্লুরাল, তাইলে এখানে বি এর মধ্যে কোনটা হবে, আর হবে, প্রেজেন্ট বা চিরন্তন সত্য বুঝাইতেছে, এটা তো একটা ফ্যাক্ট, রিলেশনশিপের যত কাহিনী বলবো। তাহলে রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সাম ড্যাশ ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, সাম প্লুরাল, তাইলে সাম বি এর জায়গায় আর হবে, সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট। তারপর দেখো ফর্ম বাই ব্লাড অ্যান্ড ম্যারেজ, তাইলে
এখানে সেকেন্ড ভার্ব যখন আসবে এবং তখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে বুঝাইতেছে, ফর্ম বাই, বিল্ড বাই, মেড বাই, এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা ভি2 ব্যবহার করি। সো এটা ফর্মড হবে, ফর্মড, ফর্মড বাই ব্লাড অ্যান্ড ম্যারেজ। ওকে, এরপর দেখো সামার সোশ্যাল লাইক দ্য অনস উই হ্যাভ উইথ ফ্রেন্ডস অ্যান্ড সাম ড্যাশ ইন স্কুল। তাইলে কিছু আছে যেগুলো ম্যারেজ এবং ব্লাড বাই ব্লাড বা রক্তের সম্পর্কের মাধ্যমে তৈরি হয়, কিছু আছে ফ্রেন্ডশিপের মাধ্যমে তৈরি হয়। দেখো অ্যান্ড সাম, এবং কিছু ড্যাশ ইন স্কুল, সাম আর মেড ইন স্কুল, তৈরি হয়, মেক্স না, সাম কেউ তৈরি করে না, সাম আর মেড, আর মেড হবে মেকের জায়গায়, ইন স্কুল হোয়ার উই ড্যাশ ফর্ম ক্লোজ ফ্রেন্ড বা ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স। এখানে কি হবে, ইন স্কুল হোয়ার উই ফর্ম, তাহলে উই এটা কি প্লুরাল, এবং আমরাই তো ফর্ম করি ক্লোজ বন্ড, তাহলে এটা তো অ্যাক্টিভ, তাহলে ফর্ম ফর্মই থাকবে। ঠিক আছে, সাবজেক্ট যে ওই যদি কাজ করে তাহলে সেটা অ্যাক্টিভ হয়, তুমি জানো। ওকে, এরপর দেখো রিলেশনশিপ ক্যান অলসো ড্যাশ ইন ওয়ার্ক প্লেস, তাহলে রিলেশনশিপ ক্যান অলসো ফস্টার, ওকে নিজে নিজে লালিত পালিত হয় নাকি ওকে কেউ লালন করে, ওকে কেউ সাজিয়ে গুছিয়ে মর্যাদার আসনে আসীন করে, তাহলে অবশ্যই ওকে কেউ ফস্টার করে, তাইলে রিলেশনশিপ ক্যান অলসো বি ফস্টার্ড হবে কিন্তু এখানে, বি ফস্টার্ড। ওকে, এরপর আসো ইন ওয়ার্ক প্লেস হুইচ মে কুইকলি ড্যাশ চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, তো হুইচ মে চেঞ্জও হইতে পারে, বি চেঞ্জড হইতে পারে। চেঞ্জ ভার্বটা এরকম, এইটা চাইলে তুমি একই রকম বাক্যের ক্ষেত্রেও অ্যাক্টিভলি ব্যবহার করতে পারো, প্যাসিভলি ব্যবহার করতে পারো। যেমন আই ক্যান চেঞ্জ মাইসেলফ, আমি নিজেকে পরিবর্তন করতে পারি, আই ক্যান বি চেঞ্জড, আমি নিজেকে পরিবর্তন করতে পারি, এটা দুইটার অর্থ কিন্তু একই। সো তুমি এখানে ক্যান বি চেঞ্জড হইতে পারে, আবার ক্যান মে চেঞ্জড বা হচ্ছে মে তো আসেই, বি চেঞ্জড হইতে পারে বা শুধু চেঞ্জ হইতে পারে। ঠিক আছে, ওকে, এরপর আসো there are dash relationships also between human and beings and animals, তাহলে এখানে আর হবে there are relationships also between human beings and animals, between children and their toys and that they can't dash with, এবং সেইটা they can't তারা পারে না part with, part with মানে আলাদা হওয়া, তুমি জানো কিন্তু part with মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, part মানে ভাগ, তাহলে ভাগ হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া, তাহলে দ্যাট দে কান্ট পার্ট উইথ। ওকে, অল দিস রিলেশনশিপ ড্যাশ, তো এখানে ভার্বটা কি হবে, কিপ, তাহলে অল দিস রিলেশনশিপস প্লুরাল। ওকে, তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে কিপ সেই কিপই থাকবে, অল দিস রিলেশনশিপ কিপ আস ক্লোজ টু ইচ আদার, আমাদেরকে পাশাপাশি থাকতে হেল্প করে এবং আমাদের পাশাপাশি রাখে, অ্যান্ড প্রোভাইড আস অল কাইন্ড অফ সাপোর্ট, তো ওই একই সাবজেক্টের জন্য ভার্ব, সো এখানে প্রোভাইডই হবে, provide us all kind of support, love and affection. Okay, a person dash no family feels the pain of loneliness and isolation, তো এখানে জিনিসটা দেখো দুইটা ভার্ব, a person have no feels, have no family feels, তাহলে এখানে কিন্তু এই ফিলসটাই মূল ভার্ব, মেইন ভার্ব এটা, তাইলে আমরা জানি দুইটা ভার্ব পরপর থাকলে একই সেন্টেন্সে থাকলে একটা মেইন ভার্ব হিসেবে থাকে, আরেকটার সাথে ইদার টু প্লাস ভার্ব করবে, ভার্বের সাথে আইএনজি দাও, ভার্বের সাথে আইএনজি ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন উদ্দেশ্যমূলক কাজ বুঝায় না। সো তুমি আ পারসন হ্যাভিং নো ফ্যামিলি, এখানে হ্যাভিং দিয়ে দাও, তাহলে আ পারসন হ্যাভিং নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন। ওকে, এরপর দেখো দে আর ড্যাশ নো অন টু লাভ অর ক্রাই উইথ হিম, তো দেখো দেয়ার ইজ নো অন, সেখানে কেউ নাই, টু লাভ অর ক্রাই উইথ হিম, তার সাথে কান্নার জন্য, হাসি করার জন্য, হাসার জন্য কেউ নাই তার কাছে। সো এখানে কি হবে, দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর টু ক্রাই, তো এখানে আবার ক্রাইং বা ক্রাইস কেন দিলা না, যদিও এখানটাতে বুঝতে পারছো দেয়ার ইজ নো ওয়ান, ইজ বলতেছে এখানে সিঙ্গুলার কেন হইল না, এই যে টু ও কমনলি লাভকে মডিফাই করে, টুকে মডিফাই করে, অর্থাৎ টু লাভ অ্যান্ড টু ক্রাই একসাথে আমরা ওই টু দিয়ে দুইটাকে একসাথে কমনলি বুঝাই দিই। ওকে, তাহলে এটা গেল, পরেরটায় যাই। দেখো চিন্তা করলে কিন্তু হয় না এমন কিছু না। এরপর আসো আমরা একটু পরে যাই। ওকে, এরপর ন্যারেশন। ন্যারেশন আমার মনে হয় না ন্যারেশন এবং পাংচুয়েশন পারো না কেউ, সব থেকে ইজি হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এন্ড পাংচুয়েশন। এবং ন্যারেশনটা এমন একটা জিনিস, তোমার যদি হাত চালু থাকে লিখে আসতে পারবে অবশ্যই, মানে অনেক রকমভাবে আনসার করা যায়,
কিছু প্রশ্ন আছে না টু দ্য পয়েন্ট উত্তর করতে হয়, যেমন যে কোশ্চেন নাম্বার 2, ওখানেও তোমাকে যেটা হবে সেটাই লিখতে হবে, বাট এখানে অনেকভাবে উত্তর করা যায়। তো এখানে বেসিক জিনিসগুলো তোমরা জানো, যেমন আমি শুরু করি, একটু দেখো। Why are your children crying, my daughter? They have been starving, said the woman. তাহলে বুঝতে পারছো, একজন প্রশ্ন করছে একটা মহিলাকে, মেয়ে বলে ডেকে, মাই ডটার, হে কন্যা, তোমার বাচ্চাগুলো কাঁদছে কেন? তো সে মহিলা বলছে যে তারা না খেয়ে আছে অনেকদিন। তারপর দেখো, হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড? ওই লোকটা আবার জিজ্ঞেস করছে, দুনিয়ায় কি তোমার কেউ নাই? মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থস আগো, আমার হাজব্যান্ড অনেকদিন আগে মারা গেছে। এটা বলতেছে কে? ওই মহিলা। হি লেফট দেম নিদার মানি নর এনি প্রপার্টি, তো সে তাদের জন্য কোনো টাকাও রেখে যায়নি, সম্পত্তিও রেখে যায়নি, সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস। তারপরে দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, এগুলো সবই মহিলার কথা। হোয়াট এ পিটি ইট ইজ, সেড দ্য খালিফ। ওই যে খালিফের যে গল্পটা, যে চুরি করে রাত্রে দেখে বেড়াইতো কার ঘরের কি অবস্থা, কি অভাব, এক বস্তা চাল দিয়ে দিল পরে, তো সেই গল্পটাই আর কি। তো এখানে তাইলে বুঝতে পারছো কোন স্টেটমেন্টটা কার, আগে জানতে হবে কোন স্টেটমেন্টটা কার, নাইলে তুমি চেঞ্জ করবা কি করে। তো এখানে যদি শুরু করি, কিভাবে শুরু করা যায়? হোয়াই আর ইউ ইয়োর চিলড্রেন ক্রাইং মাই ডটার, তাহলে এই সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে। তাইলে এখানে কে বলছিল? খালিফ। তাইলে দ্য খালিফ আস্কড, বা অ্যাড্রেসিং অ্যাজ হিজ ডটার, দ্য খালিফ আস্কড দ্য ওমেন why she was, বা why her children were crying। দেখো আমি কি লিখবো, এটা আমি কিভাবে করাবো এটা ভাবতেছিলাম। আচ্ছা একটু লিখি, অ্যাড্রেসিং দ্য ওম্যান as his daughter, the caliph asked the woman, বা asked her, woman বারবার না লিখে, asked her why her children, আর আছে পাস্ট হয়ে যাবে, were crying। ওকে, এরপর দেখো দে হ্যাভ বিন স্টার্ভিং, এখানে তুমি কি বলবা? এখানে প্রশ্ন করছে, তাহলে এখানে উত্তর বলবা she, বা the woman replied that they had been starving, have been আছে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তাহলে they had been starving। ওকে, এরপর এই প্রশ্ন আসবে, হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তাইলে এবার কি আসবে? দ্য খালিফ বা হি আগেইন আস্ক দ্যাট, বা এগেইন আস্ক। তুমি জানো যে কোশ্চেন বোধক বাক্যের ক্ষেত্রে যদি ডাব্লিউএস থাকে, ডাব্লিউএস বসে যায়, যেমন এখানে আমরা কিছু দিয়ে অ্যাড করি নাই, ওয়াই ছিল। আর যদি কিছু না থাকে তাহলে ইফ বা ওয়েদার বসে। তাইলে তারপর কি হইলো? খালিফ আবার জিজ্ঞেস করলো, দ্য খালিফ আগেইন আস্কড ইফ, এখানে তাইলে ইউ কই যাবে? ইউ দিয়ে কাকে বুঝাইতেছে? ওই মহিলাকে। তাইলে ইফ শি, হ্যাভ আছে হ্যাড হবে, শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এরপরে মাই হাজব্যান্ড ডাইড ইন সাম মান্থস আগো, এটার উত্তরে আবার বলবে দ্য উমেন আগেইন রিপ্লাইড দ্যাট, বা শি আগেইন রিপ্লাইড দ্যাট, যে হার হাজব্যান্ড হ্যাড ডাইড সাম মান্থস আগো, এখানে পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে হার হাজব্যান্ড হ্যাড ডাইড সাম মান্থস আগো। ওকে, এরপর দেখো এই লাইনটা অ্যাড করবা, শি অ্যাডেড দ্যাট হি হ্যাড লেফট দেম নিদার মানি নর এনি প্রপার্টি। ওকে, এরপরে অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, বা ইন অ্যাডিশন টু, আবার বললো ইন অ্যাডিশন টু, অ্যাজ এ রেজাল্ট দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, তাহলে আরটা কি হয়ে যাবে? ওয়্যার হবে, দে ওয়্যার ইন গ্রেট ডিস্ট্রেস। ঠিক আছে, সো থাকলে তুমি জানো অ্যাজ এ রেজাল্ট হয়, অ্যাজ এ রেজাল্ট। এই ছোট ছোট জিনিসগুলো মিলাইতে পারলেই হবে। এগুলো আসলে লিখে করলে কোথাও আটকাবা না, মানে মুখে বলতেছি দু একটা ওয়ার্ড মিসিং হইতে পারে। আচ্ছা, এরপর দেখো এই কথা আবার অ্যাড করছে, শি আগেইন অ্যাডেড দ্যাট, বা শি ফার্দার অ্যাডেড দ্যাট, এরকম বলতে পারো, বা শি ফার্দার টোল্ড দ্যাট দে হ্যাভ আছে, তাহলে হ্যাড টু হবে, দে হ্যাড টু স্টার্ভ সামটাইমস। ওকে, এরপর এটা এক্সক্লামেটরি সেন্টেন্স খালিদ যেটা বললো, তখন তুমি কিভাবে বলবো? এখানটাতে এক্সক্লেইমড উইথ, এখানে ফিলিংসটা কীরকম? দুঃখ হইলে এক্সপ্লেইনড উইথ সরো, অবাক হইলে এক্সপ্লেইনড উইথ সারপ্রাইজ, আর যদি খুশি হয় এক্সপ্লেইনড উইথ জয়। তাইলে দ্য খালিফ বা হি এক্সপ্লেইনড উইথ সরো দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এভাবে করে সুন্দর করে গুছাই পড়বা। এখন তোমাকে আমি কি বলবো তুমি সবই জানো, তো কিছু জিনিস একটু খেয়াল করবা, যেমন অলওয়েজ খেয়াল করবা যে সাবজেক্ট
এবং অবজেক্টের ইন্টারচেঞ্জটা ঠিকমতো হচ্ছে কিনা, টেন্সটা ঠিকমতো মিলতেছে কিনা, এই দুইটা তো লাগবেই। এর পাশাপাশি সে তুমি মনে করো যে ফার্দার অ্যাডেড আস্ক টোল্ড এই জিনিসগুলো নিয়ে সমস্যা হয় না, তুমি আজকের জায়গায় চাইলে টোল বসাইতে পারো, অ্যাডেডের জায়গায় রিপ্লাইড বসাইতে পারো, এই নিয়ে সমস্যা হয় না। বাট অবশ্যই সাবজেক্টটা পারফেক্টলি মেনটেন করবা এবং সাবজেক্টের সাথে সাথে টেন্সটাও খুব বারবার দেখবা, টেন্সে উল্টাপাল্টা হইলো কিছু তাইলে কিন্তু মারা খাবা, ঠিক আছে? এটা একটু দেখবা, মানে বিপদে পড়বা। আচ্ছা, ওয়ার্ডটা একটু খারাপ লাগে শুনতে, তাহলে ন্যারেশনটা একটু দেখিও, এখানে আসলে বলার কিছু নাই ওভাবে। এরপর দেখো মডিফায়ার। তো মডিফায়ার এই জিনিসটা তোমরা অনেকে বলছিলে আপু একটু মডিফায়ার পড়াও। তো মডিফায়ার দেখো, মডিফায়ার আসলে কিছুই না, তুমি পড়তে পড়তে তোমার মনে যেটা আসবে সেটা বসাই দিবা, এবং এখানে যে শর্তটা আছে শর্তটা মানতে হবে, যে তোমাকে সেটা অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে বলছে, নাউন দিয়ে মডিফাই করতে বলছে, নাকি কোনো কনজাংশন দিয়ে মডিফাই করতে বলছে। যেমন দেখো স্টার্টিংটা, আ লাইব্রেরি ইজ আর ড্যাশ হাউস অফ নলেজ, প্রি মডিফাই দ্য নাউন। এই যে নাউন হাউস, এটাকে প্রি মডিফাই করতে বলছে, কি দিয়ে তা বল নেই, তুমি যে কোনো ওয়ার্ড দিতে পারো। তাহলে লাইব্রেরি ইজ আ ড্যাশ হাউস অফ নলেজ, জ্ঞানের ভান্ডার, স্টোর হাউস। তাহলে এখানে তুমি স্টোর ওয়ার্ডটা দিলেই কিন্তু এই হাউস নাইনটা মডিফাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে লাইব্রেরি ইজ আ স্টোর হাউস অফ নলেজ। দ্য স্টুডেন্টস ইউজ আ পার্টিসিপল ইউজ করতে বলছে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। দ্য স্টুডেন্টস ড্যাশ ইন অল ক্লাসেস ভিজিট ইন দেয়ার লেজার পিরিয়ড। তাইলে স্টুডেন্টস ক্লাসের স্টুডেন্ট বলছে, তাহলে বিভিন্ন ক্লাসে পড়া স্টুডেন্ট, দ্য স্টুডেন্টস স্টাডিং ইন ডিফারেন্ট ক্লাস বলতে পারো, বা দ্য স্টুডেন্টস রিডিং ইন অল ক্লাস বলতে পারো। তাহলে রিডিং বা স্টাডিং ইন অল ক্লাসেস ভিজিট ইট ইন দ্য লেজার পিরিয়ড। ওকে, ইউজুয়ালি আ কলেজ লাইব্রেরি ইজ হাউসড ইন 2 rooms। এরপর দেখো প্রিমডিফাই দ্য নাউন, আলমিরা যে নাউনটা আছে এটাকে প্রিমডিফাই করতে বলছে, আলমিরাস আর প্লেসড ইন 1 room। তাইলে এখানে মোটামুটি মনে হচ্ছে যে ঠিক আছে, আর একটা রুমে আলমিরা থাকে, আলমিরাস। তাহলে এখানে তুমি কি দিয়ে মডিফাই করতে পারো, অনেক আলমিরা থাকে একসাথে, তাইলে মেনি দিতে পারো তুমি, মেনি আলমিরাস আর প্লেসড ইন 1 room। ওকে, এরপর দেখো দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ, ইউজ দ্য পার্টিসিপল টু মডিফাই দ্য নাউন, ড্যাশ রুম ওয়েদার ম্যাগাজিনস জার্নালস অ্যান্ড নিউজ পেপার আর প্লেসড। তাহলে একটা হচ্ছে যেখানে বই থাকে আলমিরাতে, আর একটা রিডিং রুম অবভিয়াসলি। তাহলে তুমি দেখো দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ রুম, অবশ্যই পার্টিসিপল ব্যবহার করতে বলছে, রিডিং, রিড প্লাস আইএনজি, পার্টিসিপলও হয়ে গেল এবং মডিফিকেশনও হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি এখানে রিডিং হবে, রিডিং রুম। ওকে, এরপর দেখো হান্ড্রেডস অফ বুকস আর অ্যারেঞ্জড ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো এখানে পোস্ট মডিফাই করতে বলছে, তো ভার্বকে পোস্টে মডিফাই করি আমরা অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে একটা অ্যাডজেক্টিভ বসাই, সরি অ্যাডভার্ব দিয়ে, অ্যাডভার্ব বসাই দাও। হান্ড্রেডস অফ বুকস আর অ্যারেঞ্জড, কীভাবে অ্যারেঞ্জ থাকে, সিস্টেমেটিক্যালি, অ্যালফাবেটিক্যালি, যেভাবে ইচ্ছা বলো। তো সিস্টেমেটিক্যালিও বলতে পারো, অ্যালফাবেটিক্যালিও বলতে পারো। এরপরে আসো, সো এনি টাইপ অফ বুক ক্যান বি ট্রেসড ইন নো টাইম। তাইলে যে অ্যালফাবেটিক্যালি বলে ভালো হবে, যেহেতু অ্যালফাবেটিক্যালি সাজানো থাকলে তুমি কিন্তু এক পলকে খুঁজে পাইতে পারো। ওকে, এরপর দেখো নো টাইম, দ্য বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট ড্যাশ। তো এখানে দেখো, এখানে অ্যাকচুয়ালি একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলছে, দ্য বুক ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট, কাদের নিড এবং ইন্টারেস্ট পূরণ করে। তো এখানে প্রিপোজিশনাল ফ্রেজ, জাস্ট একটা প্রিপোজিশন দিয়ে শুরু করবা, কি হইতে পারে, যে টু দ্য নিড অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, যাদের চাহিদা পূরণ করে তাদের কথাই বলবা, অফ দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস, আগে টিচারের কথা বলবা সম্মানসূচক অর্থে। এরপর দেখো জেনারেলি দেয়ার আর 2 separate sections in the library. Okay, one of them contains reference book like কি, এখানে নাউন ইউজ করতে বলছে, নাউন্স, ইউজ নাউন্স, তাহলে মোর দ্যান 1 নাউন ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে কি ব্যবহার করা যায়, রেফারেন্স বুক হিসেবে কি থাকে, রেফারেন্স বুক ডিকশনারি থাকে, দেন ম্যাগাজিনস থাকে, এর পাশাপাশি বিবলিওগ্রাফি থাকতে পারে, ম্যাগাজিনের পাশাপাশি জার্নাল থাকতে পারে। তাহলে এক সাইডে কি থাকবে, রেফারেন্স বুক। ওকে, তাহলে এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিবা, নাউন ব্যবহার করতে বলছে, মোর দেন একটা করলেই হবে, 2টা বা 2টার বেশি করবা। এরপর আসো, দ্য আদার সেকশন কন্টেইন বুকস ড্যাশ, ইউজ দ্য প্রিপোজিশনাল ফ্রেজ, আবার প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করছে। তো অন্য সেকশনটা অন্য ধরনের বই কন্টেইন করে, আদার সেকশন কন্টেইন বুক অফ ডিফারেন্ট বা আদার ইন্টারেস্ট। তাহলে এখানে কন্টেইন বুক অফ আনাদার ইন্টারেস্ট বা আদার ইন্টারেস্ট, এটা লিখে দাও, আদার ইন্টারেস্টের বই রাখে। এরপর দেখো এভরি স্টুডেন্টস হ্যাজ এ ড্যাশ কার্ড, কি আছে, সব স্টুডেন্টের লাইব্রেরি কার্ড আছে, এটা সবাই জানে। এবং শর্ত বলছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু মডিফাই নাউন,
তাহলে নাউন অ্যাডজেক্টিভ মানে একটা নাউন যে অন্য নাউনকে মডিফাই করে নিজে অ্যাডজেক্টিভ হয়েছে। তাহলে এখানে লাইব্রেরি যে শব্দটা, এমনি লাইব্রেরি শব্দ তো নাউন, বাট ও যখন কার্ডকে মডিফাই করছে, কি কার্ড? লাইব্রেরি কার্ড। তাইলে এখানে এই লাইব্রেরির তখন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, এরপর আসো, দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড ড্যাশ ইন দ্য আফটারনুন, মানে সবসময় ক্রাউডেড থাকে, বিকালে একটু বেশি থাকে। তাহলে এখানে কি হইতে পারে? স্পেশালি দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড স্পেশালি ইন দ্য আফটারনুন, ঠিক আছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব, সো ভার্বকে মডিফাই করতে বলছে, তো বুঝতেই পারছো অ্যাডভার্বই হবে। ওকে, তাহলে স্পেশালি তো অ্যাডভার্ব হইল। আচ্ছা, এরপর আসো আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, দেখতে তো পাচ্ছ নাকি? 9:22 বাজে, শেষ করতে হবে রে। আচ্ছা, যশোর বোর্ডের আসলে দেখবো। যশোর বোর্ডের গুলো এখানে দেয় নাই সবগুলা। এই যে যশোর বোর্ডের একটা। আচ্ছা, যশোর বোর্ড তোমার কথা অনুযায়ী আমি করতেছি, কিন্তু কথা হচ্ছে আমি নিজেও যশোর বোর্ডের, এভাবে বলার কিছু নেই। যশোর বোর্ডে একটু কঠিন প্রশ্ন করে, যশোর কুমিল্লা, তাতে সমস্যা কি? কঠিন জিনিস শিখে আসবা, তাইলে যে কোনো জায়গাতে কঠিন কাজ করতে শিখবা, সহজ কাজ তখন পানি পানি লাগবে। আচ্ছা, তো আসো যশোর বোর্ডের কথা যেহেতু বলতেছো, কাজী নজরুল ইসলাম ইজ অন অফ ড্যাশ বেস্ট পোয়েটস অফ বেঙ্গল। তাইলে কি হইতে পারে? ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন। ডিটারমিনারের মধ্যে আর্টিকেল আছে, দেন হচ্ছে ডেমনস্ট্রেটিভ আছে, অনেক কিছু আছে। তো সাধারণত ডিটারমিনার হিসেবে আর্টিকেলই বেশি বসে, কোয়ান্টিফায়ার আছে। তো নজরুল ইজ অন অফ ড্যাশ বেস্ট পোয়েট, তো বুঝতেই পারছো দা হবে, ওখানে বেস্ট আছে, তো সেজন্যও দা হবে। ওয়ান অফ দা, এটা তো ফ্রেজ হিসেবে ব্যবহারই করো, এখানে দা হবে। অন অফ দ্য বেস্ট পোয়েটস অফ বেঙ্গল হ্যাজ ড্যাশ প্রডিউসড। তাইলে এভার সিন, এভার প্রডিউসড, ওই যে টাইপের শব্দ আছে না, আমরা ওইটা ব্যবহার করব। তাইলে এখানে মিলাই দেখো, এখানে যদি তুমি এভার দাও কি সুন্দরভাবে মিলে যায়। কাজী নজরুল ইসলাম ইজ অন অফ দ্য বেস্ট পোয়েটস বেঙ্গল হ্যাজ এভার প্রডিউসড। তাহলে বাংলাদেশে জন্ম নেওয়া যে বেস্ট যত লেখক আছে তার মধ্যে উনি বেস্ট। এরপর আসো, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। আর রাইটার হি কন্ট্রিবিউটেড টু মেনি ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। তাহলে অনেক শাখায় তার বিচরণ ছিল। তাহলে আমরা বহুমুখী শব্দটা ব্যবহার করতে পারি ভার্সাটাইল। এটা কিন্তু কবিদের ক্ষেত্রে খুব কমনলি ব্যবহার করা হয়। আ ভার্সাটাইল রাইটার হি কন্ট্রিবিউট টু মেনি ব্রাঞ্চেস অফ বেঙ্গল, এবং এটা অ্যাট দ্য সেম টাইম অ্যাডজেক্টিভ, তাহলে এই শর্তটা পূরণ করলো। এরপর আসো, হাউএভার it is his poems and songs that earned him the dash pre-modify the noun dash reputation। তাহলে নাউনকে মডিফাই করতে বলছে, কি দিয়ে করতে বলছে সেটা বলে নাই, বাট নাউনকে যে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভই হয়। তো দেখো এখানে তুমি নাউনও ব্যবহার করতে পারো, নাউন যেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউন অ্যাডজেক্টিভ বা ডিরেক্ট অ্যাডজেক্টিভ। তাইলে however it is his poems and songs that earned him the dash reputation, the greatest reputation, দ্য বিগেস্ট রেপুটেশন, দ্য অনারেবল রেপুটেশন, যেটা ইচ্ছা দিতে পারো। তো সাধারণত গ্রেট শব্দটা এই সমস্ত ক্ষেত্রে যায়, সম্মানের ক্ষেত্রে। তো এখানে তুমি গ্রেটেস্ট দাও, দ্য গ্রেটেস্ট রেপুটেশন, যেহেতু দা আছে সো গ্রেটেস্ট দিবা। এরপর আসো, থ্রু হিজ রাইটিংস, তার লেখার মাধ্যমে নজরুল এইমড ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ইনফিনিটিভ মানে 2+ ভার্ব, সো এখানে 2+ ভার্ব ব্যবহার করতে বলছে। নজরুল এইম ড্যাশ দ্য সোসাইটি বিকজ হি ওয়াজ প্রি-মডিফাই দ্য ভার্ব, এই ভার্বটাকে প্রি-মডিফাই করতে বলছে। হি ওয়াজ ট্রাবলড বাই ওল্ড ভ্যালুস অ্যান্ড রিলিজিয়াস সুপারস্টিশনস। এখানে বুঝতেই পারছো যে তার জীবনে যে সমস্যাগুলো ছিল সেখান থেকে এক্সপিরিয়েন্স করছে, সমাজের ওল্ড ভ্যালুস যেগুলো ভ্যালিড না সেগুলোকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে চেঞ্জ শব্দটা আসতে পারে। থ্রু হিজ রাইটিংস নজরুল এইমড, ইনফিনিটিভ 2+ ভার্ব, টু চেঞ্জ হইতে পারে। তাই নজরুল এইমস টু change the society because he was dash troubled, এই ভার্বটাকে মডিফাই করতে বলছে। তো he was in great trouble বলতে পারো, বা he was in trouble বলতে পারো, বা he faced বলতে পারো, he was faced with বলতে পারো, ঠিক আছে? যে কোনো একটা দিতে পারো। troubled by world values and religious superstitions, okay? বা এখানে তুমি গ্রেটলি দিতে পারো। এখানে যেহেতু ট্রাবলড, হি ওয়াজ ট্রাবলড, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, যদিও ভার্ব বলছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। সো তুমি এখানে গ্রেটলি দিতে পারো, বা ইন্টেন্সিফায়ার হিসেবে তুমি চাইলে ভেরি দিতে পারো, যেটা ইচ্ছা। হি ওয়াজ ভেরি ট্রাবলড বা হি ওয়াজ গ্রেটলি ট্রাবলড। এরপর আসো, ইট ইজ ড্যাশ
কি ব্যবহার করতে বলছে? ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার বললেই তুমি ভেরি ব্যবহার করবা। ইট ইজ, দেখো ভেরি দিয়ে হয় কি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ওয়াইল নজরুল ফট এগেনস্ট রিলিজিয়াস বাইগট্রি, সে ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে কিন্তু লড়ছে, কিন্তু দেখো ধর্মের জন্য কিন্তু অনেক কিছু করে গেছে। তো এটাই বলছে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ওয়াইল নজরুল ফট এগেনস্ট রিলিজিয়াস বাইগট্রি, ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে যুদ্ধ করছে, হি কম্পোজড ড্যাশ, ইউজ আ ডিটারমিনার টু প্রিমোডিফাই দ্য নাউন, ডিটারমিনার ব্যবহার করতে বলছে। হি কম্পোজড ড্যাশ সংস, আ লট অফ সংস বলতে পারো, মেনি সংস বলতে পারো, কোয়ান্টিফায়ারের যে পার্টটা আছে ডিটারমিনারে সেইটা, সো মেনি আর আ লট অফ সংস, দ্যাট ড্যাশ, দ্যাট প্রিমোডিফাই দ্য ভার্ব গ্লোরিফাইড রিলিজিয়ান, এটাকে দ্যাট প্রিমোডিফাই দ্য ভার্ব, অ্যাকচুয়ালি এটা ভার্ব না, কেন যে ভার্ব বলছে, অ্যাজেক্টিভের মতো ব্যবহার করা হয়েছে। তো দেখো এখানে কি হবে, হি কম্পোজড মেনি সংস দ্যাট ড্যাশ গ্লোরিফাইড রিলিজিয়ান, দ্যাট এনহ্যান্স গ্লোরিফাইড রিলিজিয়ান, বা দ্যাট রিপ্রেজেন্টস গ্লোরিফাইড রিলিজিয়ান, বা দ্যাট গ্রেটলি গ্লোরিফাইড রিলিজিয়ান, এটাও বলতে পারি। এটাকে তুমি যদি ভার্ব ধরে নাও তাহলে এখানে একটা অ্যাডভার্ব হিসেবে গ্রেটলি বসাইতে পারো, গ্রেটলি, ঠিক আছে। তো ভার্বের মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব বসে, সো এটা ইজিলি তো বসানো যায়। আচ্ছা, এরপর দেখো স্যাডলি ড্যাশ, বা এখানে এ বা অ্যান, এখনো জানি না কি হবে, এ বা অ্যান প্রি-মডিফাই দ্য নাউন ডিজিজ, ড্যাশ ডিজিজ আলটিমেটলি এন্ডেড হিজ লিটারি ক্যারিয়ার ইন আর্লি লাইফ, তাহলে এখানে ডিজিজটাকে মডিফাই করতে হবে, তাহলে একটা অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করা যায়। সো এখানে বলা যায় ডেঞ্জারাস বলা যায়, বা ডিজিজের ক্ষেত্রে সাধারণত আমরা ডেডলি শব্দটা ব্যবহার করি, ঠিক আছে। তাহলে এখানে ডেডলি দাও, সো এখানে হবে, আর ডেডলি ডিজিজ আলটিমেটলি এন্ডেড হিজ লিটারি ক্যারিয়ার ইন আর্লি 40, ঠিক আছে। ওকে, তাহলে এই জিনিসটা দেখলা যশোর বোর্ডের, যদিও খুব কঠিন না, বাট কিছু জায়গাতে কনফিউশন আছে, গ্রেটলি বসাবো না কি ভেরি বসাবো। তো এই জায়গাগুলো আসলে তোমার উপর, তোমার যেটা ভালো মনে হয় বসায়ও, বাট এই সমস্ত টার্মের মধ্যে একটু ভারী শব্দ ব্যবহার করবে, ঠিক আছে। ইন্টেন্সিফায়ার থাকলে ভেরি দিবা, আর যদি অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব বসাইতে বলে সেই ক্ষেত্রে তুমি ভেরি, গ্রেটলি দুইটাই ব্যবহার করতে পারো, বাট গ্রেটলি সাউন্ডস বেটার আই থিঙ্ক। এরপর আসো, আচ্ছা কানেক্টর। কানেক্টর তো তোমরা পারো, আমি আর কি বলতাম। আচ্ছা, পিডিএফ কখন দেবো? এই পিডিএফটা আমি অলরেডি আপলোড করে রাখছি, ক্লাস শেষ হয়ে যাক আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, এরপর আসো, আর ওটা কিন্তু দিয়ে দিয়েছি, দেখো গ্রুপের মধ্যে তোমাদের রাইটিং পার্টের যে সাজেশনটা ওরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেন্টেন্স কানেক্টর, প্রথমে আসি, টিচিং ইজ আ নোবেল প্রফেশন, ওকে। এরপর দেখো পরের লাইন, ড্যাশ টু বি এ টিচার ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস টু। তো এখানে বলছে কি হইতে পারে, কি চিন্তা করো তো, ইন অর্ডার টু হইতে পারে না, ইন অর্ডার বসাইতে পারো, তাহলে ইন অর্ডার টু বি টিচার ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস টু, ঠিক আছে। উদ্দেশ্য বুঝাইতেছে, কি উদ্দেশ্যে তুমি এগুলা অ্যাকুয়ার করবা, ভালো টিচার হওয়ার উদ্দেশ্যে। তো এখানে দেয়ার ফর দিতে পারো, দেয়ার ফর টু বি আ টিচার ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস, ওকে। এরপর দেখো, ড্যাশ হি শুড বি আ স্টুডেন্ট, তো এখানে কি বুঝাইতেছে, তাকে ছাত্র হইতে হবে, মানে কি, তো এখানে একটু পরে পড়লেই বুঝবা যে বুঝাইতেছে যে একজন টিচার সে যেহেতু অন্যকে শিখাবে, তো তাকে জানতে হবে, এবং স্টুডেন্ট হওয়া ছাড়া শেখা যায় না, তো প্রথমে তাকে স্টুডেন্ট হইতে হবে, সেটাই বলছে। তো এখানে ফর দিস রিজন বলতে পারো, বা ফর দিস বলতে পারো, ফর দিস হি শুড বি স্টুডেন্ট, সো তাকে স্টুডেন্ট হইতে হবে আগে। আচ্ছা, এরপর দেখো পরের লাইনটা, সিতে কি বলছে, টিচিং ইজ রিলেটেড টু নলেজ, হি কান্ট অ্যাকুয়ার নলেজ ড্যাশ হি ইজ আ স্টুডেন্ট। তো এখানে কি হইতে পারে, যেহেতু টিচিংটা জ্ঞানের সাথে সম্পর্কিত, তাহলে এখানে যেহেতু অ্যাজ বা বিকজ বসাও, সিন্স অ্যাজ বিকজ যেটা ইচ্ছা বসাও। অ্যাজ টিচিং ইজ রিলেটেড টু নলেজ, হি কান্ট অ্যাকুয়ার নলেজ ড্যাশ ইজ এ স্টুডেন্ট, সে জ্ঞান অর্জন করতে পারবে না যদি না সে স্টুডেন্ট হয়, তাহলে এখানে আনলেস হবে, যদি না আনলেস। তাইলে কি হচ্ছে, অ্যাজ হি নোস কই, as teaching is related to knowledge, he can't acquire knowledge unless he is a student, okay. এরপর দেখো, dash a teacher thinks dash he knows everything, he can't be a good teacher, অর্থাৎ বুঝাইছে একজন টিচার যদি ভাবে আমি সব পারি সব জানি, তাহলে সে ভালো টিচার কেমনে হবে। তো এখানে ওই ব্যাপারটাই বলছে, দেখো ইফ আ টিচার থিংস, যদি একজন শিক্ষক ভাবে দ্যাট যে হি নোস এভরিথিং,
দ্যাট ইফ এ টিচার থিঙ্কস দ্যাট, একজন টিচার যদি ভাবে দ্যাট হি নোজ এভরিথিং, হি কান্ট বি এ গুড টিচার। ঠিক আছে, এরপর দেখো ড্যাশ থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার। ওকে, তাইলে এখন হচ্ছে ফার্স্ট কোয়ালিটি হচ্ছে তাকে স্টুডেন্ট হইতে হবে, সেকেন্ড কোয়ালিটি কি তার থার্স্ট থাকতে হবে। তাইলে তুমি এখানে বলতে পারো সেকেন্ডলি থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার, এটা বলতে পারো। বা যেহেতু এখানে সেকেন্ড শব্দটা আছে, তুমি ইন অ্যাডিশন বলতে পারো, ইন অ্যাডিশন টু দ্যাট থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড মোস্ট কোয়ালিটি। ওকে, এরপর দেখো ড্যাশ আর টিচার শুড বি আ সাইকোলজিস্ট, এটা হচ্ছে তৃতীয় কথা যে তাকে সাইকোলজিস্ট হইতে হবে। থার্ডলি আর টিচার শুড বি আ সাইকোলজিস্ট। ওকে, বুঝলাম। এরপর দেখো ডিফারেন্ট স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং। ওকে, ড্যাশ টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্টস বাই স্টাডিং দেয়ার সাইকোলজি। সো যেহেতু আলাদা আলাদা সাইকোলজি সবার, সো তাদের সাইকোলজি বুঝে তারপর তাদেরকে সেভাবে পড়াইতে হবে। এখানে তাহলে সো দিতে পারো। So the teacher needs to teach his students by studying his psychology. এরপর দেখো fourthly, a teacher should have good delivery power. ওকে, তাইলে ভালো ডেলিভারি পাওয়ার থাকতে হবে, এবং এর জন্য কি দরকার, ভালো ভয়েস থাকতে হবে, বাচনভঙ্গি সুন্দর হইতে হবে। তাইলে এখানে যে এইটা দরকার, এবং এর জন্য কি দরকার, ফর দিস ইজ ভয়েস শুড বি ক্লিয়ার অ্যান্ড আর্টিস্টিক, ক্লিয়ার হবে এবং আর্টিস্টিক হবে। তাহলে এখানে তুমি অ্যান্ড দিতে পারো, অ্যান্ড আর্টিস্টিক। এরপর দেখি আর টিচার শুড বি অ্যান অ্যাক্টর। আচ্ছা, এরপর বলছে যে ড্যাশ আর টিচার শুড বি অ্যান অ্যাক্টর, তো এখানে তুমি বলতে পারো বিসাইডস আর টিচার শুড বি অ্যান অ্যাক্টর অ্যাজ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন। তাইলে এর সাথে সাথে বিসাইডস আর টিচার শুড বি অ্যান অ্যাক্টর, কেন অ্যাক্টর হইতে হবে, কারণ অ্যাজ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, যখন ক্লাসরুমে হাসাহাসি চলবে সেও সেখানে অংশ নিবে, আর যখন পড়ানোর সময় তখন তার আচরণটা টিচারের মতো হবে, ফ্রেন্ডের মতো হবে, টিচারের মতো হবে, মানে সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করবে। ওকে, অ্যান্ড ড্যাশ আ টিচার মাস্ট বি আ গুড হিউম্যান বিইং, অ্যান্ড ফাইনালি বা অ্যাবোভ অল, সব কিছুর উপরে তাকে ভালো একজন মানুষ হতে হবে। কারণ এখানে পড়ার ক্ষেত্রে শিক্ষাটা পড়ার জন্য যতটা ইম্পর্টেন্ট, জীবনে মানুষ হওয়া তার থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এই নলেজটা পিতামাতা, শিক্ষক এনাদের থেকেই আসে জীবনে। ওকে, ঠিক আছে, তাহলে ঢাকা বোর্ড দেখলাম, আবার একটা ঢাকা বোর্ডে আসছে। আসেন আমরা সিনোনিম অ্যান্টোনিম একটু দেখতে পারি। কয়জন আছেন আপনারা? আচ্ছা, আমি টাইমলি শেষ করব, আপনাদের আবার 26-27 ব্যাচের ক্লাস আছে রাত 10টায়। হাফিজ ভাইজান ক্লাস নেবেন। 25-26 ব্যাচ, সরি 26-27 ব্যাচ যারা আছো তারা থাকিও। এখন লাগতেছে যে কি বুড়া হয়ে গেছি, মানে 25 ব্যাচের এসএসসি চলতেছে, এটাই যেন বিশ্বাস হয় না, এরকম একটা অবস্থা। যাই হোক, সময় পার হয়ে যায়, সময় তো ধরে রাখা যায় না। আচ্ছা, তো আসো আমরা একটু সিনোনিম অ্যান্টোনিম দেখি। যদিও আমি আসলে অ্যাডমিশন পড়াই, তো আজকে আমার যে ফিলিংসটা হইলো, অ্যাডমিশনের সিনোনিম অ্যান্টোনিম অ্যাটিপিক্যাল আসে, বাট এইখানে যে ওয়ার্ডগুলো আসে তুমি সব ওয়ার্ড জানো, বাট কেন জানি এর সিনোনিম অ্যান্টোনিম খুঁজে পাওয়া যায় না। যেমন হচ্ছে এই যে সামটাইমস, এর সিনোনিম অ্যান্টোনিম আসলে আসা উচিত। আমার মনে হয় এরকম ওয়ার্ড না দিয়ে এই জিনিসটা আরেকটু স্ট্যান্ডার্ডাইজড করতে পারে। রিসেন্টলি কোশ্চেন প্যাটার্ন তো অনেক চেঞ্জ করছে, আমার মনে হয় এই প্যাটার্নটা একটু আবার, এই সিনোনিম অ্যান্টোনিমের প্যাটার্নটা একটু চেঞ্জ করা উচিত। ওয়ার্ডগুলো খুবই আজেরা লাগে আমার কাছে। আচ্ছা, যেমন দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজের কিছু ওয়ার্ড, যেমন অল অফ আস নো দ্যাট আর ড্রিম ইজ জেনারেলি, কি লিখছে এটা, আচ্ছা, all of us know what a dream is. Okay, generally we dream during our sleep. Dreams may appear to be short or long lasting. Sometimes we say I dreamed for the whole night, but do we really dream for the whole night? সত্যি সারা রাত স্বপ্ন দেখা সম্ভব বলো তো? আচ্ছা, এটা পরে এই কাহিনী পরে বলবো। Some dreams are sweet or romantic, some are so horrible. When we dream something extremely bad, we call it a nightmare. So এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এবং প্যাসেজ থেকে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, তোমাকে এইগুলার সিনোনিম বা অ্যান্টোনিম ইন্ডিকেট করা আছে বলতে হবে। যেমন অলের অ্যান্টোনিম কি? সবাই। তাইলে এর অ্যান্টোনিম কি হইতে পারে? কেউ না। তাইলে অল এক্ষেত্রে তুমি বুঝতেই পারছো, অলের অ্যান্টোনিম অল, নান হবে বা নোবডি হবে, নান বা নোবডি। আচ্ছা, এরপর দেখো ড্রিমের সিনোনিম কি হইতে পারে? ড্রিম স্বপ্ন, কল্পনা বলতে পারো। তাইলে এখানে ফ্যান্টাসি হইতে পারে, ড্রিম ফ্যান্টাসি বলতে পারো।
বা আরো কি বলা যায়, ইমাজিনেশন খুব ভালো শব্দ, ইমাজিনেশন, ঠিক আছে, ফ্যান্টাসি বা ইমাজিনেশন এগুলো বললা। ওকে, ফিকশনও বলতে পারো। এরপর আসলে জেনারেলির অ্যান্টোনিম কি? জেনারেলি মানে সাধারণত, তাইলে নর্মালি যেটা হয় না সেইটা, অকেশনালি বা রেয়ারলি এই টাইপের শব্দ হইতে পারে, স্পেশালি যেটা হয় না সাধারণত, পার্টিকুলারলি। ওকে, তাহলে জেনারেলির ক্ষেত্রে অ্যান্টোনিম কি হবে? জেনারেলি, স্পেশালি, ঠিক আছে, এটা বলতে পারো। বা আরো বলতে পারো পার্টিকুলারলি, ওকে, লিখলাম না। আর এরপর দেখো অ্যাপিয়ারের অ্যান্টোনিম চাইছে, এটা তো ডিরেক্ট অ্যান্টোনিম হয়। অ্যাপিয়ার মানে মনে হওয়া, দেখা দেওয়া, আর এর অ্যান্টোনিম ডিরেক্ট ডিসঅ্যাপিয়ার। এর সাথে সাথে ভ্যানিশ, ফিনিশ এগুলো হইতে পারে। সো অ্যাপিয়ারের সাথে তুমি ডিসঅ্যাপিয়ার বলতে পারো বা ভ্যানিশ, ফিনিশ বলতে পারো। ওকে, স্লিপের অ্যান্টোনিম কি? দেখো খুবই উইয়ার্ড না, আমার নিজের কাছে খুবই উইয়ার্ড লাগে। স্লিপ ভাই একটা শব্দ, একটা নাউন, তার আবার অ্যান্টোনিম চাইছে। তোমাকে আমি যদি বাংলায় জিজ্ঞেস করতাম, তোমার মাতৃভাষা বাংলা, তুমি ঘুমের বিপরীত কি বলতো? জায়গা থাকা বলতো, জাগনা বলতা। তো এটা কি অ্যাকচুয়ালি শেখার কোনো জিনিস বলে আমার মনে হয় নাই। তো দেখো স্লিপের ক্ষেত্রে তাইলে ওই যে ওয়েকিং স্টেজ বলতে পারো, বা ওয়েকফুলনেস বলতে পারো, অ্যাওয়াকেনিং বলতে পারো। তাহলে ওয়েকফুলনেস বলো, যেটা যেটা যেভাবে ব্যবহার করা হবে, নাউন থাকলে নাউন, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ। তো দেখো এই স্লিপটা কিন্তু এখানটাতে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ। তাহলে এটা নাউন, এই জন্য তুমি অ্যাওয়াকনেস দেওয়া, কিংবা হচ্ছে ওয়েকফুলনেস দিবা, নাউন দিবা, ওয়েকফুলনেস, ঠিক আছে, এটাই এনাফ। এরপর দেখো শর্টের সিনোনিম কি হইতে পারে? শর্ট মানে ছোট, ক্ষুদ্র। আরো খুব সুন্দর একটা সিনোনিম আছে টাইনি। টাইনি মানে কিন্তু ক্ষুদ্র, ঠিক আছে। সো তুমি টাইনি দিতে পারো, এর পাশাপাশি দিতে পারো স্মল ভালো শব্দ, শর্ট, তাহলে টাইনি আর স্মল, ঠিক আছে, এই দুটা দিও। শর্টের সাথে টাইনি এন্ড স্মল মনে রাখিও। এরপর আসো লং। লং এর সিনোনিম কিরকম হইতে পারে? লং, এটা বর্ধিত, ইলাবোরেটেড হইতে পারে, ইলাবোরেটেড হইতে পারে, লেন্দি, তাহলে ইলাবোরেটেড, লেন্দি, এগুলাই মনে রাখিও। এরপর দেখো সামটাইমস এর অ্যান্টোনিম। সামটাইমস মাঝে মধ্যে, অ্যান্টোনিম কি হবে? অলওয়েজ, সব সময়। তাহলে আমার পরীক্ষা এটা দিলে আমি অলওয়েজ লিখে রেখে আসতাম, বুঝছো? তাহলে এখানে কি দেবো আমি? অলওয়েজ দিব। ওকে, এরপর নাইটের সিনোনিম কি? বল, রাত্রের সিনোনিম কি কইব? বাংলায় নাই যে গেলে নিশি কইতাম, ইংরেজিতে কি কইতাম? তো এখানে নাইটের সিনোনিম কি হইতে পারে? রাত অন্ধকার থাকে, ওই অনুযায়ী ডার্ক বা ডার্কনেস বলতে পারো। ডার্ক মানে কিন্তু রাত, যদি এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, সো ডার্কটা নাউন হিসেবে ব্যবহার করা যায়। আবার ডার্কের সাথে তুমি ডার্কনেসও বলতে পারো, ঠিক আছে, ডার্কনেস। আরও বেড টাইম, এনিথিং। এরপর দেখো রিয়ালির সিনোনিম কি হইতে পারে? বলো, সত্যি সত্যি। রিয়েলি এর সিনোনিম কি হইতে পারে? আল্লাহ, রিয়েলি, তো রিয়েলি মানে সত্যি সত্যি, তো ট্রুলি বলো, তাহলে রিয়ালি, ট্রুলি। রিয়েলির সাথে তুমি কি দিবা? ম্যাক্সিমাম দেখবা যে ট্রুলি উত্তর করতেছে, এর পাশাপাশি অ্যাকচুয়ালিও দেওয়া যায়, বাট আমার মনে হয় ট্রুলি দেওয়া বেটার। এরপর আসো রোমান্টিকের অ্যান্টোনিম কি হবে? রোমান্টিক কি হইতে পারে? আনরোমান্টিক হইতে পারে, একটা ডাল হইতে পারে, বোরিং হইতে পারে। তাইলে এখানে রোমান্টিক, প্রথমত আনরোমান্টিক মনে রাখবা, এর সাথে ডাল, বোরিং, গ্লুমি, যেগুলো তোমার মোনোটোনাস যা মনে আসে। এবার আসে হরিবলের সিনোনিম কি? হরিবল মানে ভয়ঙ্কর, তো এখানে সিনোনিম হইতে পারে অ্যাওফুল হইতে পারে। তারপরে আরও ভয়ঙ্করের সিনোনিম কি হইতে পারে বলো তো? টেরিবল হইতে পারে, টেরিফিক হইতে পারে, ফ্রাইটনিং হইতে পারে। ফ্রাইট মানে ভয়, FRIGHT, ফ্রাইটনিং। তাইলে হরিবল, অ্যাওফুল, ফ্রাইটনিং, টেরিবল, এই ওয়ার্ডগুলো মনে রাখবা। এরপর আসো এক্সট্রিমলি সিনোনিম কি হবে? এক্সট্রিমলি, ভীষণভাবে। আচ্ছা, তো বুঝতেই পারছো এটা ইন্টেন্সিফায়ার, সো আমার মনে হয় ভেরি দিলেই হয়। তাহলে এখানে ভেরি বলতে পারো বা হাইলি বলতে পারো, ঠিক আছে, বা গ্রেটলি বলতে পারো। ইন্টেন্সিফায়ার হিসেবে আসলে এইগুলোই ব্যবহার করা হয়, এক্সট্রিমলি, গ্রেটলি, ভেরি, হাইলি। ওকে, এরপর দেখো নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, এর অ্যান্টোনিম কি হবে? সুখ স্বপ্ন। তাইলে নাইটমেয়ারের অ্যান্টোনিম যদি বলে, তাইলে আমরা ভালো চিন্তা কখন করি? ডে ড্রিমে।
তাইলে এখানে মুছে দেই। নাইটমেয়ারের অ্যান্টোনিম মনে রাখিও ডে ড্রিম। সাধারণত ডে ড্রিমই দিয়ে দেখো। আর এর সাথে সাথে দুঃস্বপ্ন যদি তুমি অ্যাজেক্টিভ দিয়ে বলতে চাও, সুইট ড্রিম বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, কামিং ড্রিমও বলতে পারো, হ্যাপি ড্রিম বলতে পারো। ওকে, তাইলে এখানে দেখছো সিনোনিমগুলো কিভাবে হয়েছে। ওকে, তাইলে সিনোনিম অ্যান্টোনিম আমরা দেখলাম। আরও তুমি কিছু চাইলে দেখতে পারো, যেমন দেখো পরের যে পাসেজটা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে। তো এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও তুমি যদি একটু খেয়াল করো দেখবা প্রথম যেটা আসছে। আচ্ছা, এটা চাইলে পড়ে নিতে পারো। মর্নিং ওয়াক ইজ নট অনলি প্লেজেন্ট বাট অলসো বেনিফিশিয়াল টু হেলথ। ইনফ্যাক্ট ওয়াকিং রেগুলারলি ইন দ্য মর্নিং ইজ আ very good habit. It is the most advisable physical exercise for the aging and the old. In the morning, nature appears at her best. পড়লা তুমি, পড়ার পর দেখো প্রথম শব্দটা আসছে প্লিজেন্ট। প্লিজেন্টের অ্যান্টোনিম কি হবে? তো প্লিজেন্ট আনন্দদায়ক, এর অ্যান্টোনিম কি হবে? তাহলে দুঃখজনক। তাইলে তুমি এখানে কি দিতে পারো চিন্তা করো তো। প্লিজেন্টের অ্যান্টোনিম প্রথমে যেটা আছে ডিরেক্ট অ্যান্টোনিম, দ্যাট ইজ আনপ্লিজেন্ট। তাহলে তুমি আনপ্লিজেন্ট দাও এখানে। এর সাথে সাথে আরও দিতে পারো প্লিজ দিয়ে আরেক শব্দ আছে ডিসপ্লিজিং। আনপ্লিজেন্ট, ডিসপ্লিজিং, ডিসগাস্টিং, বোরিং, যা ইচ্ছা দিতে পারো, ঠিক আছে? সো তুমি ওই মিনিং অনুযায়ী দিবা। এরপর দেখো বেনিফিশিয়াল, অ্যান্টোনিম কি হবে? বেনিফিশিয়াল মানে উপকারী, তাহলে অ্যান্টোনিম হার্মফুল হবে, বুঝতেই পারছো। সো বেনিফিশিয়ালের অ্যান্টোনিম হার্মফুল দিতে পারো বা ইউজলেস দিতে পারো। হার্মফুল বা ইউজলেস। আচ্ছা, কয়টা বাজে রে? 9:43। আচ্ছা, শেষ করে দিব 10টার আগে। এরপর হচ্ছে রেগুলারলি। রেগুলারের অ্যান্টোনিম কি? প্রতিদিন, তাহলে মাঝে মধ্যে। তাহলে রেগুলারলির অ্যান্টোনিম সামটাইমস। ওকে, সামটাইমস গেল। এরপর দেখো অ্যাডভাইজেবল। অ্যাডভাইজেবলের সিনোনিম কি হবে? অ্যাডভাইজেবল, অ্যাডভাইস, রিকমেন্ডেশন। তাহলে এখানে অ্যাজেক্টিভ ফর্মে কি হবে? অ্যাডভাইজেবল, রিকমেন্ডেবল, ঠিক আছে? তাহলে তুমি এখানে রিকমেন্ডেবল দিতে পারো। ওকে, এরপর আসো অ্যাপিয়ার। সিনোনিম, অ্যাপিয়ারের সিনোনিম। অ্যাপিয়ার মানে বুঝা বা যাওয়া বা মনে হওয়া, দেখা যাওয়া। তাহলে এখানে সাধারণত সিম ব্যবহার করা হয়, বুঝছো, এর সিনোনিম হিসেবে। অ্যাপিয়ার, সিম, মনে হওয়া। অ্যাপিয়ারের সাথে সিম বা হচ্ছে আরও কিছু হইতে পারে, এক্সপোজ হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে। আবার অনেকে লুক হইতে পারে। সিম এবং লুক তো একই, সো এখানে লুকও বলতে পারো তুমি, ঠিক আছে? দেখিও এটা। এরপর আসো বেস্টের অ্যান্টোনিম কি হবে? ওর্স্ট। এটা তো তুমি জানোই, বেস্ট, ওর্স্ট। এটাও সুপারলেটিভ ফর্মে, ওটাও সুপারলেটিভ ফর্মেই রাখবা। এরপর আসো কোয়াইট, শান্ত। কোয়াইট মানে শান্ত, এর অ্যান্টোনিম। অ্যান্টোনিম চাইছে কি হবে? অ্যান্টোনিম, কোয়াইটের অ্যান্টোনিম বলো। কোয়াইট। তো তুমি নয়েজি বলতে পারো বা লাউড বলতে পারো, নয়েজি বা লাউড। ওকে, এরপর দেখো এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের সিনোনিম কি হবে? পরিবেশ, সারাউন্ডিংস। খুব সহজ। তাহলে এনভায়রনমেন্টের সাথে আমরা সারাউন্ডিংস দিব। এছাড়া অ্যাটমসফিয়ারও দিতে পারো, নেচারও দিতে পারো, প্রকৃতি পাশাপাশি তো থাকে। এবার দেখো বিস্ট। বিস্টের সিনোনিম কি হবে? এনিমাল হবে, বুঝতেই পারছো, প্রাণী বা পশু বুঝাইতেছে। তো আমার মনে হয় এখানে বিস্টের সাথে এনিমাল দেওয়া ভালো। আচ্ছা, আরেকটা জিনিস দিতে পারো, সেটা হচ্ছে যে ফ্লোরা অ্যান্ড ফনা। মনে আছে? ফ্লোরা মানে কিন্তু উদ্ভিদ বুঝাই, আর ফনা মানে প্রাণী বুঝাই, তো এখানে ফনাও দিতে পারো। ওকে, এরপর দেখো সিরিন। সিরিন শব্দের অর্থ হচ্ছে শান্ত, ও সিনোনিম চাইছে। সিরিন মানে কি? শান্ত। সো তুমি এখানে কাম দিতে পারো, কামের সাথে কোয়াইট দিতে পারো, ওই যে একটু আগে আমরা যেটা দেখলাম, ঠিক আছে? কাম বা কোয়াইট দিতে পারো। সিরিন শব্দের অর্থ শান্ত, কুলও দিতে পারো চাইলে। ওকে, এরপর দেখো ইমপ্রেসড। ইমপ্রেসড এর সিনোনিম কি হবে? অবসেসড বলতে পারো, অ্যাট্রাক্টেড বলতে পারো, আরও অনেক কিছু বলা যায়। তো ইমপ্রেসডের সাথে অ্যাট্রাক্ট শব্দটা বেশি যায়, ATTRACT, অ্যাট্রাক্টেড, ঠিক আছে? ইমপ্রেসড, অ্যাট্রাক্টেড, আরও হচ্ছে কি বললাম, অবসেসড হইতে পারে। আচ্ছা, অ্যাট্রাক্টেডটা মনে রাখবা কমনলি। এরপর সে জোভিয়াল। জোভিয়াল মানে হচ্ছে আনন্দ। অ্যান্টোনিম কি হবে তাইলে? ওই যে ডাল, ডিজনে, গ্লুমি, ওই শব্দগুলো ব্যবহার করতে পারো। ওকে, তাইলে হচ্ছে জোভিয়ালের অ্যান্টোনিম হিসেবে গ্লুমি, ডাল, এই শব্দগুলো মনে রাখবো, ডাল বা গ্লুমি, ঠিক আছে? বোরিং। আচ্ছা, এরপর হচ্ছে টেম্পার। টেম্পার মানে হচ্ছে মুড বুঝায়। টেম্পার মানে মেজাজ, তাইলে এখানে মুড দিয়ে দাও। আর কিছু মনে রাখা লাগে? টেম্পার মানে মেজাজ মনে রাখবা। সো সিনোনিম ইজ মুড বা মাইন্ড। ওকে, এরপর হচ্ছে রেস্ট। রেস্টের অ্যান্টোনিম। রেস্ট দুইটা অর্থ দিতে পারে। রেস্ট মানে বাকিও হইতে পারে, আবার রেস্ট মানে বিশ্রাম নেওয়া হইতে পারে। সো এখান থেকে তোমার জানতে হবে কি বুঝাইতেছে, এই জন্য প্যাসেজটা। ইট অলসো সেটস দ্যার টেম্পার ফর দ্য রেস্ট অফ দ্য ডে। তাহলে এখানে কিন্তু বিশ্রাম না, বাকি বুঝাইতেছে, ঠিক আছে? সো তাইলে এখানে রেস্টের
সিনোনিম কি হবে বলো তো? রেস্ট কি হইতে পারে? সিনোনিম চাইছে না অ্যান্টোনিম চাইছে। রেস্ট মানে বাকি অংশ, তাইলে অ্যান্টোনিম কি হবে? সব অংশ। তাইলে এখানে হোল হবে, হোল মানে সব, বা অল হবে। ঠিক আছে, ওকে। তাইলে এটাই হচ্ছে নিয়ম। কেন এখানে প্যাসেজ দেওয়া আছে এটা বুঝছো নিশ্চয়ই। আচ্ছা, এখন আসো পাংচুয়েশন একটু দেখি। পাংচুয়েশন আমার মনে হয় না যে তোমাদের বলা লাগবে, পারবা না। 14টা পাংচুয়েশন মাত্র খুলতে হবে। দেখো, একটা প্রশ্ন যে কোনো একটা বোর্ডে পাবাই। ওই যে জেরির যে কাহিনীটা, জেরি এবং তার মার যে কাহিনীটা, এটা অন্তত যে কোনো একটা বোর্ডে একটা জায়গায় পাবাই। তো দেখো এখানে আমি একটু ঠিক করি, এখানে 14টা কারেকশন করতে বলছে। জেরি, ইউ লুক লাইক মাই মাদার, তাহলে এখানে একটা ফুল স্টপ দিলাম। ওকে, তাহলে প্রথম একটা কারেকশন হয়ে গেল গুনবা আমার কারেকশন করার পর। সব থেকে সহজ টপিক আমার মনে হয়, ইউ লুক লাইক মাই মাদার। ওকে, রাইটার, ডু ইউ মিট ইউর মাদার, প্রশ্ন করছি। আচ্ছা, ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকোয়েন্টলি? আচ্ছা, এখানে কি ঝামেলা করছে কোনো? এরকম আসতেছে কেন? দাঁড়াও একটুখানি আমি জায়গাটা দেখি, মানে কি কোনো ওয়ার্ড মিসিং দিছে, বইটা একটু দেখি, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও একটু দেখি, মেবি ঠিক আছে, এখানে 3টা সেন্টেন্স সম্ভবত। আমি একটু কনফার্মে বইটা একটু কোশ্চেনটা দেখি, তারপর তোমাকে বলছি। আচ্ছা এখানে ঠিক আছে, 3টা সেন্টেন্স অ্যাকচুয়ালি ঠিক আছে। এখানে এটা কি হবে? ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকোয়েন্টলি, তুমি কি প্রায় প্রায় মায়ের সাথে দেখা করো? এরপর জিজ্ঞেস করছে হোয়েন হ্যাভ ইউ মিট হার, তুমি কখন তার সাথে দেখা করো? তো দেখো হোয়েনটা বড় হাতের হবে, যেহেতু এখানে স্টার্টিং হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো ডাজ শি ভিজিট ইউ, সে কি তোমার সাথে দেখা করতে আসে? তাহলে এখানে ডিটা বড় হাতের হবে। তাহলে আমরা কারেকশন অলরেডি অনেকগুলো পাইলাম, 1 2 3 4 5 6টা পাইলাম। এরপর দেখো জেরি, এখানে বড় হাতের হবে। শি অফেন ভিজিটস মি, ফুল স্টপ। শি সেন্ডস গিফটস ফর মি। ওকে, এখানে শেষ। ডিড ইউ সি দ্য স্কেটস আই পুট অন ইয়েস্টারডে, তুমি কি দেখো নি গতকাল যে স্কেট 2টা আমি পড়ছিলাম? ওকে, তাহলে এখানে শেষ প্রশ্ন করছে। রাইটার জিজ্ঞেস করছে হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার, তুমি কেন তার সাথে থাকো না? ওকে, এর একটা কারেকশন। ডাজেন্ট ইউর হার্ট ব্লিড ফর হার্ট, তোমার অন্তরে কি তার জন্য রক্তক্ষরণ হয় না? ডি বড় হাতের হবে এবং এটা প্রশ্ন, সো এখানে কোশ্চেন মার্ক হবে। ওকে, এবার দেখো জেরি বলতেছে আই এম ফেটেড টু লিভ অ্যালোন, এখানে আইয়ের এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে এবং এখানে একটা ফুল স্টপ হবে। তাহলে কারেকশন কয়টা কয়টা হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9, এখানে একটা ছিল 10 11 12 13 14। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা। তাইলে এরকম 14 15টা, 14টা বলে, কখনো কখনো তোমার একটা দুইটা বেশি মনে হতে পারে। তাহলে এখানে এরকম একটু লেখার পর মিলাই দেখবা, বেশি হইলে সমস্যা নাই, বাট কম হইলে সমস্যা। বাট আমার মনে হয় 14টা করাই বেটার। এই ক্ষেত্রে সাধারণত তোমাদের ডায়লগ আকারে থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখো জেরির এই গল্পটাই আবার এইখানে নর্মাল প্যাসেজ হিসেবে লিখছে দেখো। তো এখানটা কিরকম হইতে পারে? তো সাধারণ ক্ষেত্রে তুমি ন্যারেশন পাইতে পারো বা ওরকম কনভারসেশন ডায়লগ আকারে পাইতে পারো। তো দেখো এইখানটাতে কিরকম হবে, হি সেইড আই ক্যান চপ সাম উড টুডে। তো এখানে আমরা কিভাবে কারেকশন করতে পারো? হি সেইড, এখানে কোটেশন, এখানে কমা হবে, তারপর কোটেশন শুরু হবে এবং আইটা বড় হতে হবে। আই ক্যান চপ সাম উড টুডে। ওকে, ফুল স্টপ। এখানে তাইলে জেরির কথা শেষ, পরের লাইনটা পড়লেই বুঝবা। বা ইট বাট ইউ আর স্মল, যার কাটতে গেছিল সে বলতেছে, রাইটার বলতেছে যে বাট তুমি তো ছোট, বাট ইউ আর স্মল। ওকে, তাহলে এখানটাতে আবার কোটেশন শুরু, বাট ইউ আর স্মল সেইড আই, তাহলে এখানটাতে কমা এবং এখানে কোটেশন শেষ। ঠিক আছে,
এরপর দেখো সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, তাহলে এখানে কোটেশন শুরু, সাইজ ডোন্ট, এখানে একটা অ্যাপোস্ট্রফি, ম্যাটার চপিং উড। তো অনেক জায়গাটাতে এখানে ডোন্ট ম্যাটারের পর একটা কমা দিছে, বুঝছো, বাট আমার এখানে কমা দেখি নাই আমি, বা অরিজিনালটাতে কমা নাই, সো এটাকে অ্যাভয়েড করবে, এখানে কমা টমা দিবা না, সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড। ঠিক আছে, এই পর্যন্ত শেষ করছে ছেলেটার কথা, জেরির কথা আবার। তাইলে দেখো পরের কথাটা বলতেছে সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ উড, তাইলে বড় ছেলেরাও অনেকে ভালো করে কাট কাটতে জানে না। তাহলে এখানে সেন্টেন্স শুরু হচ্ছে সাম বড় হাতের হবে, ডোন্ট এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। ওকে ঠিক আছে। এরপর এটা জেডির কথা, আই হ্যাভ বিন চপিং উড এট দ্য অরফানেজ লং টাইম, তাহলে আমি এতিমখানায় অনেক দিন ধরে কাট কাটতেছি। তাহলে এখানে আই হ্যাভ, আই বড় হাতের হবে, অ্যাপোস্ট্রফি হবে, আই হ্যাভ বিন চপিং উড এট দ্য অরফানেজ এ লং টাইম, শেষ, কোটেশন শেষ। ঠিক আছে, এটাই হচ্ছে ফরম্যাট, এবং এটা খুবই ইজি, আমার মনে হয় পাংচুয়েশন সব থেকে বেশি ইজি, কোশ্চেন নাম্বার 2 এন্ড পাংচুয়েশন। আচ্ছা, তাইলে এই পর্যন্তই ছিল মোটামুটি। যারা শেষ পর্যন্ত আছেন অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 9 নম্বর পর্যন্ত ছিল, আপনারা দেখলেন। এবং সবসময় আপনাদের অ্যাডভাইস থাকবে গুনবেন, গুনে যদি দেখেন 14টা হয় নাই তাহলে খুঁজবেন, যে কোনোভাবে খুঁজে টুজে বের করবেন আর একটা। ঠিক আছে, এবং সবসময় চেষ্টা করবেন 14টাই যাতে হয়। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন বলেন যে আপনাদের আর কোনো প্রশ্ন আছে। আমি যেটা বললাম, একটা জিনিস কিন্তু দেখছো তোমরা কমনলি, যে একই টাইপের জিনিস অনেকবার আসতেছে, যেমন এই যে গল্পটা কোথাও না কোথাও আসবে। তো কিছু জায়গা খুবই ইজি, যেমন কোশ্চেন নম্বর 1 প্রিপোজিশন, অর্থ জানলে তুমি দেখে আসতে পারবে। কোশ্চেন নম্বর 2 তো পানি পানি। কোশ্চেন নম্বর 3 যদি সেন্টেন্স বিল্ড আপ করতে পারো এবং কিছু রুল জানো পেরে যাবা। কোশ্চেন নম্বর 9 তো একেবারে দুধ ভাত। ওকে, এর মধ্যে একটু ঝামেলা আছে কিছু জায়গাতে, যেমন মডিফায়ার, মানে যারা একটু মনে করো যে প্র্যাকটিস কম করছো তাদের প্যাচ লাগবে। কানেক্টর অনেক ভালো যারা পারো তাদের ক্ষেত্রেও মাঝে মাঝে অর্থ মিলাইতে যে ঝামেলা হয়ে যায়, সো কানেক্টরটা একটু ভালো করে দেখবা। এর পাশাপাশি সিনোনিম অ্যান্টোনিম আসলে আমি যে বললাম আমার যেমন স্ট্যান্ডার্ড লাগে না, অ্যাকচুয়ালি জিনিসটা অতটা স্ট্যান্ডার্ড না, তবে এখানে সুযোগ আছে, মানে তুমি চাইলে তোমার মনের মতো করে খুঁজে 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 একটা ওয়ার্ড এনে লিখতে পারো। তো সেই ক্ষেত্রে তোমার ভোকাবুলারি একটু ভালো হলেই হবে, টেনশন নিও না, সিনোনিম অ্যান্টোনিম ঠান্ডা মাথায় লিখে আসলে পেরে যাবে। ঠিক আছে, আর রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং টেন্স জানলে এটাও পেরে যাবে। তো এখানে অ্যাকচুয়ালি সমস্যা তেমন কোথাও নাই, তুমি একটু কানেক্টরের উপর ফোকাস করবা, মডিফাইডটা একটু প্র্যাকটিস করবা, সিনোনিম অ্যান্টোনিম একটু কিছু ওয়ার্ড দেখে যাবা, আর বাকিগুলো পারবা। এবং রাইটিংটা বললাম আজকে এখন 10টা বাজে, তো এখন বসো, একটা বা 1:30 বা 2টার মধ্যে তুমি রাইটিং পার্টটা একটু সুন্দর করে কাভার করে তারপর ঘুমায় যাও। আমি সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, এইটা সহ সাজেশনটা আমি একটা পিডিএফে তোমাদের দিয়ে দিচ্ছি, ওই জিনিসগুলো দেখে যাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকটা বোর্ডে কমন আসবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, তোমাদের সাথে আবার নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। তোমাদের জন্য অনেক শুভকামনা, আমার সাথে কালকে আবার তোমার ছোট শর্ট ভিডিওতে দেখা হইতে পারে, নাও পারে। তো তোমাদের নেক্সট পরীক্ষার জন্য অনেক 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 শুভকামনা, আমাদের সাথে থেকো। তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ছোট ছোট সাজেশন ক্লাস মেট্রোলজিতে আসবে এরপর। ঠিক আছে, ওকে, সবাই তাইলে ভালো থাকো। রাইটিং পার্টটা আমি দিয়ে দিব, এটা শর্ট করে আলাদাভাবে দিয়ে দেবো, যেহেতু লং টাইম এবং 9:55 বাজে, হাফিজ ভাইয়ের ক্লাস আছে 10টায়, আমি আর এখন কন্টিনিউ করছি না, আলাদা ছোট্ট একটা ভিডিও করে তোমাদের দিয়ে দেবো। আর এই ভিডিওটার গ্রুপে বা পেজের মধ্যে যে ভিডিওটা, তার লিঙ্কে বা কমেন্টের মধ্যে আমি এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো, যেগুলো এখানে আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।